ওকে ফাইন, থ্যাংক ইউ। আজকে 24 নম্বর ক্লাস আপনাদের। সো আমরা গত ক্লাস না, এর আগে দু এক ক্লাস আগে হচ্ছে আমরা কি দেখছিলাম, ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে হয়, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পরিচিতি দেখছি। আচ্ছা, আজকে একটু মনোযোগ সহকারে দেখবেন। হ্যাঁ, এই ক্লাসগুলো জরুরি, খুব বেশি জরুরি। আমরা পিএইচপি দেখছিলাম, রাইট? ওয়ার্ডপ্রেসও দেখছিলাম। হ্যাঁ, আমরা আস্তে আস্তে আবার পিএইচপিতে আরও যাবো, সমস্যা নেই, আরও ভালোভাবে দেখব। কিন্তু নেট যদি এমন করে তাহলে তো দেখতে পাবো না। আচ্ছা, আমরা যেটা ডাউনলোডে দিছিলাম সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট যে ভার্সনটা সেটা আছে। আমি wordpress.org-এ যাই। সো আমাদের এখানে অলরেডি ডাউনলোড করা আছে। সো আমি এই ফাইলটা কপি করলাম, নিয়ে নিলাম। 4.6.1 আমাদের ডাউনলোড করা আছে 4.6, নো প্রবলেম, এটাতে চলবে। সো কীভাবে ইনস্টল করতে হয়, আমরা আমাদের লোকাল হোস্টে একটা ফোল্ডার করব, প্রজেক্ট ফোল্ডার, সেখানে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো নিয়ে আসবো। দেন পাশাপাশি একটা কি করব, লোকাল হোস্টে গিয়ে পিএইচপি মাইঅ্যাডমিন, দেন পিএইচপি মাইঅ্যাডমিনে গিয়ে আমরা একটা কি করব, আমরা একটা ডাটাবেস তৈরি করব আমাদের ওই ওয়ার্ডপ্রেস সাইটের জন্য। সো আমি একটা তৈরি করলাম আগামী। সো আমাদের সব ফাইল কপি হয়ে গেছে। এবার যদি আমরা আমাদের প্রজেক্টে কি করি, প্রজেক্টে যাই, তখন আমাকে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের প্রক্রিয়াটা দেখাবে। সো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করি, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। সো প্রথম ইনফরমেশন হচ্ছে ডাটাবেস নেম, ডাটাবেসের ইউজার নেম, ডাটাবেস ইউজার পাসওয়ার্ড, হোস্ট এবং হচ্ছে টেবল প্রিফিক্স যেভাবে আছে ওভাবেই থাক। সাবমিট। আচ্ছা, এখানে কি বলছে যে ডাটাবেস কানেকশন, অ্যাকচুয়ালি ইউজার নেম রুট, পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক। এবার ওকে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের এই ডাটাবেসের জন্য কোনো ধরনের ইউজার নাই, ইউজার আছে বাট পাসওয়ার্ড নেই। ওকে, রান দ্য ইনস্টলেশন। এবার আমাদের সাইটের জন্য একটা দিলাম যে আগামী ওয়েবসাইট, ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন, ইউজার নেম আমি জাস্ট দিয়ে দিলাম। এগুলো তো আমরা জানি কীভাবে কী করতে হয়। ওকে, এবার আমরা ড্যাশবোর্ডে লগ ইন করি, অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন, দেন লগ ইন। ওকে, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড, ওয়ার্ডপ্রেসের সাইট ফ্রন্ট এন্ড, যেটা ইউজাররা দেখবে। আর এটা যারা ওয়ার্ডপ্রেস সাইটটাকে কি করবে, পরিচালনা করবে এখান থেকে। তো আমরা যদি একটা পোস্ট দেই তাহলে পোস্ট ওখানে যাবে, রাইট? হ্যালো ফ্রম অ্যাডমিন। ওকে, আমি জাস্ট একটা পোস্ট করলাম পাবলিশড, যেটা এখানে চলে আসবে। ওকে, সো এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ভিউ, এটা হচ্ছে ব্যাক এন্ড ভিউ। সো এখান থেকে আমরা হচ্ছে আমাদের সাইটটাকে কী করব, ম্যানেজ করব। এখন আমরা অ্যাকচুয়ালি শিখবো হচ্ছে এই থিমটাকে, আমরা একটা HTML থিম নিব, সেই থিমটাকে কীভাবে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে হবে, সেই থিমটাকে ওয়ার্ডপ্রেসের জন্য কীভাবে রেডি করতে হবে সেটা আমরা শিখব। সো অ্যাকচুয়ালি আমাদের থিম করা আছে কোথাও আপনাদের। কী করলাম, আমি একটা HTML টেমপ্লেট নিয়ে আসলাম, সেটা আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের WP কন্টেন্ট, WP থিমস, এখানে আমরা একটা থিমের ফোল্ডার করব আমাদের জন্য। আমাদের থিমের নাম হবে আগামী। জাস্ট আগামী একটা ফোল্ডার করলাম, সেই ফোল্ডারের মধ্যে আমাদের যে HTML-টা থাকবে সেই HTML-গুলো দিব। তো অ্যাকচুয়ালি এগুলা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আগামীর থিম, ঠিক আছে। কিন্তু ওয়ার্ডপ্রেসের শর্ত অনুযায়ী ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্ট যদি করতে হয়, আমি যদি এভাবে লিখে সার্চ করি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, এটা লিখে যদি সার্চ করি যে থিম ডেভেলপমেন্ট স্ট্রাকচার একটা
একটা লিঙ্ক আসবে codex.wordpress.org/theme development। এখানে অনেকগুলো স্টেপ দেওয়া আছে কন্টেন্ট এই যে এখানে, তো স্টেপ বাই স্টেপ আমাকে করে যেতে হবে। সো প্রথম হচ্ছে আমাকে একটা থিমের স্টাইল শিট থাকা লাগবে style.css নামে, ঠিক আছে। সেই style.css এ কিছু একদম টপে একটা কমেন্টসের মাধ্যমে আমাদের থিমের নাম, থিমের ইউআরএল, অথর নেম, অ্যাকচুয়ালি থিমের ইনফরমেশনগুলো দিতে হবে, মেটা ইনফরমেশন, ঠিক আছে। সো আমি এখানে সেভ কপি করলাম। আমাদের থিম এটা আমি ব্র্যাকেটসে ওপেন করলাম। তো আমাদের style.css অলরেডি আছে। সো style.css এর শুরুতে আমি কি করলাম, এইটুকু পেস্ট করলাম। এখানে লিখবো কি আগামী WP থিম, আর অথর হচ্ছে আর বাকিগুলো যেভাবে আছে ওভাবে থাক আপাতত। জাস্ট আপনারা এখানে বুঝতে পারছেন যে অথর ইউআরআই হচ্ছে কোথায় যাবে আমি বলতেছি। সেভাবে দেখেন এর পরের সূত্র হচ্ছে একটা অবশ্যই index.php থাকা লাগবে। index.php ছাড়া কি হবে না, একটা থিম হবে না, ঠিক আছে। থিম ডেভেলপমেন্ট স্ট্যান্ডার্ড এখানে পড়ে দেখবেন যে কি কি থাকা লাগবে, যে ওয়েল স্ট্রাকচার, এরর ফ্রি পিএসপি, তারপর হচ্ছে সিএসএস, তারপর হচ্ছে গাইডলাইন্স। আমরা হচ্ছে অ্যাকচুয়ালি সিএসএস তৈরি করা আছে। index.html যেটা আছে সেটাকে আমি তৈরি করব হচ্ছে index.php, যেহেতু ডাইনামিক একটা সাইট হবে। এইটুকু করি। এরপর যদি যাই অ্যাপিয়ারেন্স থেকে থিমস, দেখেন থিমে হচ্ছে আমাদের আগামী WP থিম নামে একটা থিম শো করছে এবং সুন্দর করে শো করছে। এটা যদি আমি না দিতাম তাহলে ফোল্ডারের নামটা দেখাতো আগামী, ঠিক আছে। এবং এটার ইনফরমেশন নাই, তেমন কোনো ইনফরমেশন নাই, সব কিছু কি ব্ল্যাঙ্ক। আমি যদি এটা দেই তাহলে সুন্দর করে থিমের নাম দেখাবে একটা, তারপর হচ্ছে ডিটেলসে যদি যাই থিমের ভার্সন দেখাচ্ছে, থিমটা কে তৈরি করছে সেটা দেখাচ্ছে, থিমের ডেসক্রিপশন এবং কিছু ট্যাগ, ঠিক আছে। এই যে অথর ইউআরআই হচ্ছে এটা, যে আমি এটার উপর হোভার করলে ইউজারের অ্যাডমিনের উপর অথরের উপর হোভার করলে যে লিঙ্কটা শো করছে এটা হচ্ছে অথর ইউআরআই। তো এইভাবে থিম ইউআরআই আছে। থিম ইউআরআই হচ্ছে অ্যাকচুয়ালি মেবি কি বলে লাইভ রিভিউর জন্য বা অন্য কোনো মেটা ইনফরমেশনের জন্য দেওয়া আছে আর কি সম্ভবত। যাই হোক, এরপর হচ্ছে ডেসক্রিপশন তো দেখছি। লাইসেন্স তো অবশ্যই লাগবে, যদি ওয়ার্ডপ্রেসের সাবমিট করার মতো যদি থিম আমাদেরকে করতে হয় তাহলে এইটুকু লাইসেন্স আমাকে দিতে হবে, ঠিক আছে, জেনারেল পাবলিক লাইসেন্স। সো এরপর হচ্ছে ট্যাগ বলতে কি কি লিখে সার্চ করলে আমার এই থিমটা আসতে পারে, এই ধরনের কিছু কমন কিওয়ার্ড আমাকে এখানে দিয়ে দিতে হবে। আর হচ্ছে এখানে এটা জাস্ট বলা আছে যে এই থিমটা জিপিএল লাইসেন্সের আন্ডারে আছে। সো আমরা আরও একটা বিষয় আছে যে ট্যাক্স ডোমেইন দিতে হবে। অ্যাকচুয়ালি ট্যাক্স ডোমেইনটা কি? ট্যাক্স ডোমেইনটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার লোকালাইজেশনের জন্য ইউজ করা হয়। একটা ওয়ার্ডপ্রেস সাইটকে লোকালাইজেশন করার জন্য ইউজ করা হয়। লোকালাইজেশন বলতে বিভিন্ন ভাষায় কনভার্ট করার জন্য, ঠিক আছে। সো ওকে, এইটুকু হচ্ছে আমাদের ইনফরমেশন। এরপর যদি আমরা এটাকে অ্যাক্টিভ করি তাহলে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং দেখেন এখানে আমাদের থিমটা আসছে, রাইট? অনেক সুন্দর একটা ওয়েবসাইট। তো এখন এটার সিএসএস থেকে শুরু করে জেএস থেকে শুরু করে কোনো কিছুই কিন্তু পাচ্ছে না। এটার কারণটা হচ্ছে সব কিছু লোকাল হোস্ট থেকে লোকালি কল করা আছে। এগুলো কি সব লোকালি কল করা আছে। এটা যে ওয়েতে কল করা আছে সেটা হচ্ছে সে লোকাল হোস্ট এই ডিবের মধ্যে থেকে পাওয়ার কথা। যেহেতু এই ডিবের মধ্যে সিএসএস ফোল্ডার নাই, সে পাচ্ছে না, রাইট? এই ডিবের মধ্যে সিএসএস ফোল্ডার নাই দেখে এখন আমাদেরকে করতে হবে এরকম যে ডাইনামিক্যালি যে সে এই ফোল্ডারে যাবে, তারপর থিমস ফোল্ডারে যাবে, তারপর আগামী ফোল্ডারে যাবে, তারপর বাকিগুলো। সো ওয়ার্ডপ্রেসের যদি দেখি যে ফাংশনস, এখানে বলা আছে ফাংশন ফাইল। আমরা তো দুইটা ফাইল দেখলাম, অথবা স্টাইল শিট গাইডলাইন্স দেখলাম। এরপরে সেটা হচ্ছে ফাংশনস ফাইল। ফাংশনস ফাইল কি করে দেখেন,
থিমের স্টাইল শিট এনকিউ করার জন্য, এনকিউ করা বলতে অ্যাড করার জন্য, তারপর হচ্ছে বিভিন্ন থিমের বিভিন্ন ফিচার, বিভিন্ন ধরনের ফিচার এনাবল করার জন্য, তারপর হচ্ছে যদি কোনো থিমের টেমপ্লেট ফাইল, নিজের কোনো টেমপ্লেট ফাইল থাকে সেটা ডিফাইন করার জন্য, এই ধরনের কাজগুলোর জন্য ফাংশনস পিএসপি ইউজ করা হয়। ফাংশনস পিএসপি ইউজ করা হয়। যেমন দেখেন, আমার এই ওয়েবসাইটে এখনও কিন্তু কোনো ধরনের ফিচার নাই মেনু তৈরি করার ফিচার, নাই কি বলবো উইজেট আছে, না কোনো কিছুই নাই, ঠিক আছে। এই থিমে কোনো কিছু নাই। যেমন আমি যদি এই থিমটাকে অ্যাক্টিভ করি, এখানে অনেক অপশন আসবে, উইজেটস, মেনু, হেডার, ব্যাকগ্রাউন্ড, অনেক কিছু আসছে। এখন আমার থিম যদি অ্যাক্টিভ করি, এখানে মেনু তৈরি করারও অপশন নেই, ঠিক আছে। সো এখন এই ফিচারগুলো আমার থিমে অ্যাড করতে হবে, তবেই আমার থিমে মেনু তৈরি করার অপশনগুলো আসবে। ফাংশনস পিএসপির মাধ্যমে অ্যাড করতে হবে। তো আমরা একটা ফাইল তৈরি করি, সেই ফাইলের নাম হচ্ছে ফাংশনস পিএসপি। অবশ্যই ফাংশনস পিএসপি হইতে হবে, অন্য কোনো ফাইল সে রিড করবে না। তো ফাংশনস পিএসপি এটাতে আমরা কি করব, এটাতে দেখেন, এটাতে আমরা যা করব, কিছু আসে কিনা দেখি আমরা। এখানে একটা হ্যালো আসে, হ্যাঁ, হ্যালো আসছে, ড্যাশবোর্ডে হ্যালো আসছে, রাইট। এই যে এটা অ্যাকচুয়ালি এটার নিচে আছে, এটা পজিশনিং করা, সেজন্য দেখা যাচ্ছে না। সো আমরা যদি বড় লেখা দেই, ওকে। সো আমরা ফাংশন পিএসপিতে যা করব তাই হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে অ্যাপ্লাই হবে, ঠিক আছে। শুধুমাত্র ড্যাশবোর্ডের মধ্যে না, অ্যাকচুয়ালি এটা ফাংশন, কোর ফাংশনের সাথে অ্যাপ্লাই হবে, ওয়ার্ডপ্রেসের যে কোর ফাংশনগুলো আছে তাদের সাথে। তো এখন আমরা এই ফাংশন পিএসপির মাধ্যমে কি করব, ফাইল এনকিউ করব। প্রথমে আমাদের যাবতীয় স্টাইল শিট, স্ক্রিপ্ট যা আছে সবগুলো আমাদের থিমে এনকিউ করব। সো ডব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট নামে একটা অ্যাকশন দিয়েছে এখানে, অ্যাকশন। এই অ্যাকশনের কাজ কি? অ্যাকচুয়ালি এই অ্যাকশনের কাজ হচ্ছে, আমি যে একটা ফাংশন তৈরি করব, সেই ফাংশনের মধ্যে যাবতীয় স্টাইল ফাংশন বা স্ক্রিপ্ট ফাংশন যেগুলো আছে সেগুলো নিজেদের দায়িত্ব মতো, নিজেদের দায়িত্ব অনুযায়ী কি নিজেদের জায়গায় পৌঁছায় দিবে, ঠিক আছে। সো কি করলাম, অ্যাড অ্যাকশন, এখানে একটা অ্যাকশন রেফারেন্স দিচ্ছে, ডব্লিউপি এনকিউ স্ক্রিপ্টস। এটাকে কিভাবে ইউজ করতে হয় দেখেন, আমি এখানে বলা আছে ডব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট একটা হচ্ছে প্রপার হুক, একটা হুক যেটা আইটেম এনকিউ করার জন্য আমাকে কি করতে হবে, ইউজ করতে হবে। আমি মনে হয় প্রথম ক্লাসে বলেছি ওয়ার্ডপ্রেসে যে এখানে কিছু হুক আছে, যে হুকগুলো হচ্ছে একটা ফাংশন আরেকটা ফাংশনের সাথে লিঙ্ক আপ করে দেয়, ঠিক আছে। সো আমি যদি ডব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট হুকের মাধ্যমে এই ধরনের একটা ফাংশন লিখি, সাপোজ আমি এটুকু কপি করলাম, হ্যাঁ, জাস্ট এখানে দিলাম। এখানে কি বলছে, আমাদের একটা ফাংশন থিম স্ল্যাগ এনকিউ স্টাইল, আরটা হচ্ছে থিম স্ল্যাগ এনকিউ স্ক্রিপ্ট, দুইটা ফাংশন। এবং এই দুইটা ফাংশন অ্যাড অ্যাকশনের মাধ্যমে ডব্লিউপি এনকিউ স্ক্রিপ্টসের মাধ্যমে কল করা হয়েছে, অ্যাড অ্যাকশন করা হয়েছে। অ্যাকচুয়ালি এটা কি, এটা হচ্ছে আমার একটা ফাংশন, এটা হচ্ছে আমার একটা ফাংশন। এবং এই ফাংশনকে যদি ওয়ার্ডপ্রেসের কোরের সাথে কি করতে হয়, রান করতে হয়, তাহলে আমাকে অবশ্যই অ্যাড অ্যাকশনের মাধ্যমে সেটা বলে দিতে হবে কোন জায়গায় গিয়ে সেটা রান হবে, কীভাবে রান হবে। সো এখন অ্যাকচুয়ালি আমরা এত কাজ না করে শুধুমাত্র একটা ফাংশন করি। এখানে কোনটাকে ফলস দিয়ে সেটা পরে বলছি, আমি একটাই ফাংশন করতেছি, ওকে। ফাংশনের নাম হবে আগামী ফাইলস, আগামী 3 ফাইলস। এই আগামী 3 ফাইলসটাকে আমি এখানে অ্যাড অ্যাকশন করে দিলাম। এখন আগামী 3 ফাইলসে অ্যাকচুয়ালি যা থাকবে সেগুলো হচ্ছে আমাদের সিএসএস ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল, এগুলা এনকিউ করা থাকবে। সো ডব্লিউপি এনকিউ স্টাইল লিখে যদি আমি এখানে সার্চ করি, একটা developer.wordpress.org একটা রেফারেন্স চলে আসবে। এখানে দেখেন ডব্লিউপি এনকিউ স্টাইল হচ্ছে একটা ফাংশন, এবং এই ফাংশন 1 2 3 4 5 6
4 5 5টা প্যারামিটার নেয়। তো আমি এটা পুরোটা নিলাম। এখানে কি ফলস করছে সেটা বলছি। এখানে কি 5টা প্যারামিটার নেই। সো প্রথম প্যারামিটার একটা হ্যান্ডেল, এটা হচ্ছে কি একটা স্ট্রিং হবে। হ্যান্ডেল বলতে যে কোনো একটা নাম। এখানে দেখেন ওয়ার্ডপ্রেসের ফাংশন সম্পর্কে ডিটেলস জানবেন কিভাবে। এখানে যতটা প্যারামিটার আছে প্রত্যেকটা প্যারামিটার সম্পর্কে এখানে একটু একটু ডিটেলস দিয়ে দিচ্ছে। প্রথমটা হচ্ছে হ্যান্ডেল, এটা একটা স্ট্রিং, এটা অবশ্যই দিতে হবে, রিকোয়ার্ড, ঠিক আছে। এবং এটা হচ্ছে নেম অফ দ্য স্টাইল শিট। আপনি জাস্ট যে কোনো একটা নাম অবশ্যই ইউনিক হইতে হবে, অবশ্যই কি ইউনিক হইতে হবে। সো ইউনিক হওয়ার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের থিমের নামটা আগে দিয়ে দিতে পারি। তারপর বলতে পারি বুটস্ট্র্যাপ। আমরা বুটস্ট্র্যাপের কি মনে করেন যে index.php, হ্যাঁ, আমরা হচ্ছে এই বুটস্ট্র্যাপের ফাইলটাকে কি করব, এইটাকে কি করব, কল করব। সো আমি এটা দিলাম, নাম দিলাম হচ্ছে বুটস্ট্র্যাপ। এরপর হচ্ছে সোর্স। সোর্সটা হচ্ছে ডিফল্টভাবে ফলস। এখানে কি বলছে, সোর্স হচ্ছে স্ট্রিং, অপশনাল, আমরা না দিলেও অবশ্যই, না দিলে কোনো কাজ হবে না, বাট দিতে হবে যেহেতু আমরা দিব, মানে আমরা কোনো একটা সোর্সকেই কল করতে হবে যেহেতু অবশ্যই দিতে হবে। বাট না দিলে যেটা হবে সেটা হচ্ছে স্টাইল শিট, স্টাইল ডট সিএসএস যেটা আছে সেটাকে হয়তো কল করবে তারা ডিফল্টভাবে। সো অথবা ডিফল্টভাবে যেহেতু ফলস দেওয়া আছে, সো আমরা কি করব, এখন সোর্সটা দিব। সোর্সটা হচ্ছে সিএসএস ফোল্ডারে বুটস্ট্র্যাপ ডট মেইন ডট সিএসএস, ঠিক আছে। বাট এটা অ্যাকচুয়াল সোর্স কিন্তু এটা না, অ্যাকচুয়াল সোর্স এটা না, এটা একটু পরে বলছি। এরপর হচ্ছে ডিপেন্ডেন্সি। ডিপেন্ডেন্সি কি বলছে, এটা একটা অ্যারে এবং অপশনাল। এটা হচ্ছে কি একটা অ্যারে যেটা কি করবে, স্টাইল শিট হ্যান্ডেলগুলোকে রেজিস্টার করবে, ঠিক আছে। এটা ইউজ করা হয় অ্যাকচুয়ালি মেইনলি এটার সিকোয়েন্সের জন্য ইউজ করা হয়, কার পরে কোন স্টাইলটা আসবে এটার জন্য, ঠিক আছে। সো ডিপেন্ডেন্সি যদি আমি মনে করেন যে এখানে দুইটা কি আছে, দুইটা স্টাইল আছে, এটা হচ্ছে আমাদের মেইন সিএসএস, হ্যাঁ। আমি যদি এটার ডিপেন্ডেন্সি এটা লিখে দেই, এটার এই ডিপেন্ডেন্সির জায়গায় যদি আমি এভাবে লিখে দিই যে আগামী বুটস্ট্র্যাপ, তাহলে এটা অবশ্যই কিসের পর আসবে, বুটস্ট্র্যাপের পরে আসবে। বুটস্ট্র্যাপের উপর ডিপেন্ডেন্ট যেহেতু বলছি সেহেতু বুটস্ট্র্যাপের পরে আসবে। তো অ্যাকচুয়ালি এটা আমাদের জন্য এখন আপাতত লাগবে না, সেজন্য আমি ব্ল্যাঙ্ক রেখে দিলাম। এরপরেরটা হচ্ছে ভার্সন। সো অ্যাকচুয়ালি আমরা একটা ভার্সন দিতে পারি, সেটা হচ্ছে 3.3.6 বুটস্ট্র্যাপের যে ভার্সনটা। এরপর হচ্ছে মিডিয়া অল থাকুক, ঠিক আছে। মিডিয়া বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য করছি, মানে আমরা যে রেসপন্সিভ করি না, স্ক্রিন মিডিয়া, প্রিন্ট মিডিয়া। সো আমি অল দিলাম, যেটা দুইটার জন্যই এই সিএসএসটা কাজ করে। সো ফাইন, এবার ভার্সন টার্সন সব কিছু দেওয়া আছে। এবার যদি আমি এইটুকু করে index.php থেকে বুটস্ট্র্যাপ বাদ দেয়, তাহলে কি লিঙ্কড হবে? হবে না। তার কারণ হচ্ছে আমার যে এই ফাংশনটা এই স্টাইলটাকে এখানে এনকিউ করবে সেটা তো সে জানে না। ওয়ার্ডপ্রেস হচ্ছে কিছু হুকের মাধ্যমে কি করা আছে, লিঙ্ক আপ করা আছে। সো আমরা যদি দেখি wp এনকিউ স্টাইল, এটা সম্পর্কে আর কি বলা আছে। আচ্ছা, এখানে যেহেতু এটা দেয় নাই, আমি অন্যভাবে দেখাই যে wp, হ্যাঁ, আচ্ছা, wp হেডের কাজটা একটু দেখি। হেডার পিএসপি বা ইন্ডেক্স পিএসপি হেড ট্যাগের আগে
ঠিক আছে, ডাব্লিউপি হেড এই অ্যাকশনটা যুক্ত করতে হবে। এটা একটা অ্যাকশন। এটা কি? এটা একটা অ্যাকশন, বাট এটা একটা ফাংশন আকারে দেওয়া আছে। অ্যাকচুয়ালি এই ফাংশনের মধ্যে বলা আছে যে ডু অ্যাকশন। সো অ্যাকচুয়ালি এটা কি জিনিস, এবার আমি এটা একটু ডিসক্রাইব করে দিই। ব্যাপারটা হচ্ছে এরকম, ওয়ার্ডপ্রেসের ফাইল সিস্টেমটা এটা যদি হয় আমার থিম ফাইল এবং এখানে হচ্ছে ফাংশন পিএইচপি, এটার সাথে এগুলোর কোনো লিঙ্ক আপ নেই। ফাইলগুলো index.php style.css বা যাবতীয় যা আছে এটার সাথে এটা কি আমরা কোনো লিঙ্ক করে নেই। বাট এটা ওয়ার্ডপ্রেসের যে কোর ফাইলগুলো আছে সেটাকে মডিফাই করে। আমাদের ফাংশনগুলো যদি লিখে যে মনে করেন দা টাইটেল একটা ফাংশন ওয়ার্ডপ্রেসের, এবং সেটাকে যদি আমি আমার মতো করে মডিফাই করতে চাই, তাহলে আমরা ফাইলটা এখানে লিখব। সেটা কি করবে, এই যে দা টাইটেল ফাংশনটা লেখা ছিল এখানে, সেটাকে মডিফাই করে আমারটাকে রান করবে। ওটাকে স্টপ করে বা যেভাবে করে হোক স্টপ করে আমারটা রান করবে। এখন আমি এখানে যেই স্টাইল সিএসএস ফাইলগুলো কল করছি এটার, সেগুলো লিঙ্ক আপ কীভাবে? এটা লিঙ্ক আপ হচ্ছে এরকম যে আমরা অ্যাড অ্যাকশন করছি না, অ্যাড অ্যাকশন, ঠিক আছে, সেম এই অ্যাকশনটা কোনো এক জায়গায় তো অ্যাপ্লাই হচ্ছে। সো সেই জায়গায় অ্যাকচুয়ালি ডু অ্যাকশন দিতে হয় অ্যাকশনটা করার জন্য। ওই জায়গায় গিয়ে ডু অ্যাকশন দিতে হয় আমি যে অ্যাকশনটাকে অ্যাপ্লাই করতে চাচ্ছি। এখন এই ডু অ্যাকশনের কাজ আমরা যখন হেডার এবং মানে স্টাইল সিএসএস এবং স্টাইল এবং স্ক্রিপ্টের জন্য করি, জাভা স্ক্রিপ্টের জন্য করি, এই মূলত এই কাজটা তখন কি করবে, ডাব্লিউপি হেড নামে একটা ফাংশন আছে, আরটা হচ্ছে ডাব্লিউপি ফুটার। ডাব্লিউপি ফুটার নামে একটা ফাংশন আছে। এবার এই ফাংশনের মধ্যে বলা আছে ডু অ্যাকশনের যা করার দরকার, অ্যাকচুয়ালি সে তার অ্যাকশন সম্পর্কে বুঝে তারপর ওটা অ্যাপ্লাই করবে। সো ডাব্লিউপি হেড হেডে থাকবে, ডাব্লিউপি ফুটার ফুটারে থাকবে। এখন সে আমার এই ফাংশনের মধ্যে যা লিখবো আমরা স্টাইল সিএসএস কল করার জন্য যেমন এখানে যা লিখেছি সেগুলো কি করবে, সেটা যদি স্টাইল হয় তাহলে সে ডাব্লিউপি হেডে নিয়ে যাবে, সেটা যদি জাভা স্ক্রিপ্ট হয় সে ডাব্লিউপি ফুটারে নিয়ে যাবে। তার মানে আমার ফুটার যেহেতু বডির শেষে কল করা থাকবে তাহলে ফুটারে স্ক্রিপ্ট যাবে, আর হেড যেহেতু সবার উপরে কল করা থাকবে সেহেতু কি হেড সিএসএস গুলো সবার উপরে চলে আসবে। সো আমরা এখানে কল করলাম যে ডাব্লিউপি হেড, আর একদম নিচে এখানে বডির এখানে কল করলাম হচ্ছে ডাব্লিউপি ফুটার। এবার যদি রিফ্রেশ করি এখন কিন্তু আমাদের যে সিএসএস ফাইলটা সেটা কিন্তু আসবে, বাট তারপরও এখানে একটা সিএসএস ফাইল কল হয়েছে আগামী বুটস্ট্র্যাপ সিএসএস, রাইট, কিন্তু লিঙ্কটা ঠিক নাই। লিঙ্কটা আমার প্রপার লিঙ্ক না। প্রপার লিঙ্ক পাইতে গেলে হবে লোকাল হোস্ট স্ল্যাশ আগামী স্ল্যাশ ডাব্লিউপি কন্টেন্ট স্ল্যাশ থিমস কন্টেন্ট স্ল্যাশ আগামী স্ল্যাশ এরকম, মানে পুরা এই পর্যন্ত আসতে হবে। এটা হচ্ছে আমার লোকাল হোস্ট, তারপর হচ্ছে আগামী, তার মানে আমরা লোকাল হোস্ট আগামীতে অলরেডি আছি এখানে। তারপর এর মধ্যে হচ্ছে ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডার আছে, এর মধ্যে থিমস ফোল্ডার আছে, এর মধ্যে আগামী ফোল্ডার আছে, এরপর হচ্ছে আমার সিএসএস ফাইলটা আছে। সো এখানে আসছে কি লোকাল হোস্ট স্ল্যাশ আগামী, এখানে একটা স্ল্যাশ আসা নাই, তার মানে আমরা এখানে স্ল্যাশ দিয়ে দিতে পারি। ওকে, সাপোজ এখানে রিফ্রেশ করলাম, এই যে লোকাল হোস্ট আগামী স্ল্যাশ সিএসএস স্ল্যাশ বুটস্ট্র্যাপ আসছে, আমাদের লাগবে ডাব্লিউপি কন্টেন্ট এটা। সো এখন এখানে অ্যাকচুয়াল লিঙ্কটা পাওয়ার জন্য আমরা যেটা করতে পারি, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই অথবা ইউআরএল, দেখি ইউআরএল। সো এটার কাজ হচ্ছে টেমপ্লেটের যে ডিরেক্টরি, এটা অ্যাকচুয়ালি ফাংশন বানান ভুল হয়েছে, ইউআরআই হবে, ইউআরআই। এই ফাংশনের কাজ হচ্ছে আমার টেমপ্লেট ডিরেক্টরি যেটা আছে এটা হচ্ছে আমার টেমপ্লেট ডিরেক্টরি। আমার সবগুলো টেমপ্লেট কি পুরো থিমটা এখানে আছে, সবগুলো টেমপ্লেট। সো এই টেমপ্লেট ডিরেক্টরির ইউআরএলটা বের করে দিবে সে। আমি অ্যাকচুয়ালি এটাকে জাস্ট নর্মালি index.php-তে দিয়ে দেখাই আপনাদেরকে। এখানে দেখেন আমি জাস্ট
বডিতে এখানে দেখেন যে কি আসে, কি আসছে http localhost আগামী wp content themes আগামী এইটুকু পর্যন্ত আসছে আমার। সো এই ফাংশনের মাধ্যমে আমি যদি এইটুকু পাই, বাকিগুলো তো আমরা লিখে দিতে পারছি, কারণ আমি বাকিগুলো জানি যে আমার ফোল্ডার css তারপর হচ্ছে বুটস্ট্র্যাপটা আছে, রাইট? সো আমি এখানে দিলাম get template directory URI, দেন এটার সাথে এই ডট দিয়ে আরেকটা স্ট্রিংকে যুক্ত করলাম। এই আমাকে একটা স্ট্রিং দিবে, তার সাথে আমি আরেকটা স্ট্রিংকে যুক্ত করব। সো এই পুরোটার আউটপুট হবে এরকম http localhost agami wp content theme agami css bootstrap main.css। এই পুরা এইটুকু অংশের আউটপুট হচ্ছে এটা। তার মানে এই জায়গায় হচ্ছে আমার বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলটা আছে। আমরা যদি একটু এই লিঙ্কে যাই, ঠিক আছে, এই জায়গায় হচ্ছে আমার সিএসএস ফাইলটা আছে। সো এটাই হচ্ছে আমাদের বিষয়। সো আমরা এটা পাইলাম। এবার আমরা বাকি সিএসএস গুলো করে ফেলি। অ্যাকচুয়ালি ফন্ট অসম, সো ফন্ট অসমের ফাইল হচ্ছে এটা। এরপর হচ্ছে style.css, রাইট? মেবি শুধুমাত্র স্টাইল শিটের জন্য আলাদা করে একটা ফাংশন আছে, আই হোপ। ইয়া গেট স্টাইল শিট ইউআরআই, এটার কাজ হচ্ছে সরাসরি স্টাইল শিটের লিঙ্কটা দিয়ে দিবে সে আমাকে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এটা এভাবে কেন করা উচিত? এভাবে করা উচিত কারণ হচ্ছে আমরা যদি এটাকে হার্ড কোডলি করে দেই, তাহলে কি হবে, এই থিমটা যদি অন্য কেউ ইউজ করে সেখানেও আমার লিঙ্কটাই শো করবে লোকাল হোস্ট এই। বাট আমি যদি ডাইনামিক্যালি এভাবে করে দেই, তাহলে কি হবে, সে যে জায়গায় যাক না কেন সেটার জন্য যে ইউআরএলটা দরকার, মনে করেন আপনি এই থিমটা এখন ইনস্টল করছেন হচ্ছে এই আপনার ওয়েবসাইটে agami.com, তাহলে এই ফাংশনটুকু আপনার যে আউটপুট দেবে সেটা হচ্ছে http কীরকম agami.com/wp content /themes /agami/css bootstrap.main.css। ক্লিয়ার ব্যাপারটা? সো এই ডাইনামিক করার কারণটা হচ্ছে এটাই, যাতে এইটুকু আমার কি ডাইনামিক্যালি আসে, এবং ডাইনামিক্যালি আসলেই আমার সব জায়গায় এই থিমটা কি হবে, কার্যকরী হবে। সো আমি কল করলাম, এটা হচ্ছে আমার মেইন স্টাইল। সো ফাইন, সবগুলো ওকে। অ্যাকচুয়ালি ভার্সন টার্সন এটা খুব বেশি ইফেক্ট না। সো ওকে, এবার যদি আমি রিফ্রেশ করি, দেখেন এখানে আমার সিএসএসটা পেয়ে গেছে। ওকে, এরপর অ্যাকচুয়ালি এটা ডিলিট করি, এটা লাগবে না। তার মানে এগুলো আমার লাগছে না। আমি আবার ট্রাই করে দেখি যে অ্যাকচুয়ালি সিএসএসটা কাজ করছে কিনা। ওকে, কাজ করছে, শুধুমাত্র জাভা স্ক্রিপ্টগুলো কাজ করছে না। সো এখন জাভা স্ক্রিপ্টগুলোকে কল করতে হবে সেম ওয়েতে। এগুলো হচ্ছে আমার জাভা স্ক্রিপ্ট ফাইল। ওকে, আমি এখান থেকে নিয়ে আসলাম, আপাতত এখানে রাখি। সো জাভা স্ক্রিপ্টের জন্য যেটা আছে wp enq script নামে একটা ফাংশন আছে, wp enq script। এই স্ক্রিপ্টেরও 5টা প্যারামিটার আছে, সেম ওয়ে হ্যান্ডেল, সোর্স, তারপর হচ্ছে ডিপেন্ডেন্সি, এই ধরনের। সো আমি এই ফাংশনটা নিলাম, সেম ফাংশনের মধ্যে আমি এগুলা নিচে কল করলাম যে এটা jQuery-র জন্য, এটা হচ্ছে কি jQuery ফাইল। সো ফার্স্ট এটা হচ্ছে কি হ্যান্ডেল, আমি কল করলাম jQuery
আমি অনলি jQuery কল করলাম, শুধু jQuery। এখানে ওয়ার্ডপ্রেসের কিছু জাভাস্ক্রিপ্ট লাইব্রেরির কি আছে, সাপোর্ট আছে। মানে কি ওয়ার্ডপ্রেস আমাদেরকে দিয়ে দিচ্ছে, আমরা এগুলো চাইলে ইউজ করতে পারি। তো যেমন এখানে কি আছে, আমরা jQuery-কে কল করছি, রাইট? সো এই ফাংশন, এই ফাইলটা ওয়ার্ডপ্রেসে অলরেডি সাপোর্ট দেওয়া আছে, সো আমাদেরকে এই ফাইলটা না নিলেও চলবে। ওকে, ওয়ার্ডপ্রেসে আমি জাস্ট এইটুকু কল করলে আমার jQuery সাপোর্ট হয়ে যাবে, ঠিক আছে? এইটুকু কল করলেই। এবং এখানে ডিফল্ট যাবতীয় যা আছে সাপোর্ট, ডিফল্ট স্ক্রিপ্ট ইনক্লুড রেজিস্টার্ড বাই ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যেগুলো দেওয়া আছে সেগুলার এখানে কি আছে, হ্যান্ডেলগুলো দেওয়া আছে। হ্যাঁ, তো আমি শুধুমাত্র jQuery যদি কল করি তাহলে তারা আমাকে jQuery-টা দিয়ে দিবে। আমি যদি jQuery কালার কল করি তাহলে jQuery কালার পিকার যেই প্লাগইনটা আছে সেটার ফাংশনালিটি আমাকে দিবে। মেসনারি যদি কল করি, আমরা এখানে মেসনারি HTML-এ দেখছিলাম মেবি, যে মেসনরি যেটা আছে এটা মানে এই ধরনের। এবং আমি এই ফাইলটা না নিয়েও আমি জাস্ট এইটুকু কল করে দিলে কি হবে, আমাকে মেসনরি দিয়ে দিবে। জাস্ট আমি আমার অ্যাক্টিভ করে দিলেই হবে যেখানে দরকার। তো এটাই হচ্ছে বিষয়। তো ওয়ার্ডপ্রেস কিছু প্লাগইন অলরেডি ইনক্লুড করে দিয়ে দিচ্ছে, আমরা চাইলে ওখান থেকে ইউজ করতে পারি। তো আমি ইউজ করলাম হচ্ছে jQuery-টা প্রথমে, এরপর বাকিগুলা কি আছে, বুটস্ট্র্যাপ। সো আমি এখানে লিখলাম আগামী বুটস্ট্র্যাপ। সো এবার বলতে পারেন, আমি বলেছিলাম যে এটা কি হইতে হবে, ইউনিক হইতে হবে, রাইট? এখানে বলা আছে এটা কি শুড বি ইউনিক। সো আমি কিন্তু ইউনিক দিয়ে নাই, এখানে আগামী বুটস্ট্র্যাপ, এটাও আগামী বুটস্ট্র্যাপ, বাট এখানে দুইটা পার্থক্য আছে, এটা হচ্ছে CSS, এটা হচ্ছে JS। সুতরাং এটা নিয়ে আমাদের কনফিউশনের কিছু নাই, কারণ ওরা আমাকে দেখেন কি দেয়, আগামী বুটস্ট্র্যাপ CSS নামে একটা কি দিচ্ছে, সাফিক্স যুক্ত করে দিচ্ছে, রাইট? সো আমাদের এটা নিয়ে টেনশন করা লাগবে না। কিন্তু আমি যদি এভাবে করি যে একই স্টাইলের মধ্যে সেম মানে মেইন দুইটা আছে, তাহলে কিন্তু সে কাজ করবে না, সে কি করবে, কমপ্লিট করবে। তো এইভাবে নেওয়া যাবে। সো বুটস্ট্র্যাপ দেন হচ্ছে সোর্স। তো আমি সোর্স আপাতত এটা নিয়ে আসলাম, এটা হচ্ছে JS, তার মধ্যে হচ্ছে বুটস্ট্র্যাপ main.js ডিপেন্ডেন্সি। সো এখানে আমাদের ডিপেন্ডেন্সি আছে, যেহেতু এটা jQuery অবশ্যই তার মধ্যে ডিপেন্ডেন্সি থাকার কথা। ডিপেন্ডেন্সি হচ্ছে jQuery, মানে কি এটা অবশ্যই jQuery-র নিচে থাকবে, jQuery আন্ডারে থাকবে। এরপর হচ্ছে ভার্সন। সো আমি ভার্সন দিলাম হচ্ছে 3.3.6। এরপর হচ্ছে বুলিয়ান টাইপের একটা বিষয় আছে এখানে, ট্রু এবং ফলস। এটা অ্যাকচুয়ালি কি, এটার এখানে কি ছিল দেখেন, এখানে এই ফাংশনের নাম ছিল হচ্ছে ইনফুটার। ফুটারের মধ্যে এটা ডিফল্টভাবে ফলস আছে, তার মানে সে ডিফল্টভাবে এই ফাইলটাকে কল করবে হচ্ছে কোথায়, আমি যদি এইটুকু দেই, আমার যে JS ফাইলটা অ্যাকচুয়ালি দেখেন ডিফল্টভাবে সে এখানে কল করছে হেডের মধ্যে, ঠিক আছে? হেডের মধ্যে কল করছে না, এই যে হেডের মধ্যে কল করছে। সো আমি যদি এখানে লিখে দেই যে এটা ফুটারে যাবে, জাস্ট ডিফল্টভাবে ইনফুটার ট্রু করে দিলেই সেটা কি চলে যাবে, এখান থেকে চলে গেছে এবং সে ফুটারে চলে আসছে, বুটস্ট্র্যাপ main.css। ক্লিয়ার? তো প্রত্যেকটা প্যারামিটার সম্পর্কে এই লাইনগুলো একটু পড়ে নেবেন, ঠিক আছে? এবং পড়ে নেবেন যে এটা কি দিতে হবে, আমাকে স্ট্রিং দিতে হবে না বুলিয়ান দিতে হবে না অন্য কিছু দিতে হবে না অ্যারে দিতে হবে, ঠিক আছে? তো অবশ্যই এইটুকু পড়ে নেবেন, আর এটা কি কেন ইউজ করা হবে সেটাই আপনি জাস্ট পড়ে নিলেই হবে, ঠিক আছে? এরপর আপনি জাস্ট ইউজ করবেন। এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি হ্যান্ডেল দিলাম, তারপর সোর্স দিলাম, তারপর হচ্ছে অ্যারে দিলাম। অ্যারে হচ্ছে আমার ডিপেন্ডেন্সি। তো এখানে বলা আছে ডিপেন্ডেন্সি অ্যাকচুয়ালি অ্যারে হইতে হবে, কারণ একটা প্লাগইন অনেকগুলো প্লাগইনে ডিপেন্ডেন্ট হতে পারে। যেমন বার ফিলার, আপনারা ইউজ করছেন না বার ফিলারটা, বার ইন্ডিকেটর ইউজ করছেন, এই যে বার ইন্ডিকেটরটা, এটা কিন্তু jQuery ইজিং ফাইল যেটা আছে, ইজিং ফাংশন বা ইজিং যেই লাইব্রেরিটা আছে ওইটার উপর ডিপেন্ডেন্ট। তার মানে jQuery-র উপরও ডিপেন্ডেন্ট, আবার ইজিং এর উপর ডিপেন্ডেন্ট।
সেক্ষেত্রে আমরা কি অবশ্যই এখানে ইউজ করব এভাবে। এটা যদি বার ইন্ডিকেটর হয় তাহলে তাকে এভাবে দিতে হবে। আমি যেভাবে বারটাকে কল করব এখানে, তারপর এই ফাইলটাকে যদি কল করি তাহলে সে কি হবে, ওই দুইটা ফাইলের jQuery এবং বার ইন্ডিকেটর ফাইলের কি হবে, ডিপেন্ডেন্ট হবে এরকমই। সো এনিওয়ে আপাতত এভাবে থাক। সো এরপর কি আছে, তো আমি এখানে দিলাম ট্রু, আর এখানে বুটস্ট্র্যাপ গেল। এরপর হচ্ছে আইসোটোপ। তো আইসোটোপ JS, এরপর হচ্ছে মেইন JS, তো শেষ। এটা হলো আমাদের। এবার আমরা যদি এখানে রিফ্রেশ করি তাহলে এখানে আইসোটোপ অ্যাক্টিভ হয়ে যাবে, হয় নাই? আচ্ছা আমরা আবার দেখি রিফ্রেশ। আচ্ছা এবার দেখেন এখানে কি একটা প্রবলেম পড়ছে, সেটা হচ্ছে আমরা সব কিছু কল করছি ঠিক আছে, বাট তারপরেও কি হচ্ছে না, আইসোটোপটা ঠিকমতো কাজ করছে। তার মানে আমাদের jQuery-তে কনফ্লিক্ট আছে। মেইন JS-এ যাই, কী ধরনের কনফ্লিক্ট একটু দেখি। jQuery কনফ্লিক্টটা হচ্ছে এটা যে এখানে $, সে $টাকে অ্যাকচুয়ালি কমপ্লিট করতেছে। সো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই পুরো অংশটাকে jQuery দেখি অ্যাকচুয়ালি ডকুমেন্ট রেডি দেন ফাংশন। ঠিক আছে, ওকে। অ্যাকচুয়ালি সব কিছুই ঠিক আছে, এখানে ইমেজ পাচ্ছিল না। আওয়ার ফেভারিট প্রোডাক্টস, আমাদের ইমেজগুলো পাচ্ছে না। সো ফাইন, ইমেজগুলো কল করার জন্য কি করতে হবে, ইমেজগুলো লোকাল হোস্ট থেকে কল করা আছে, রাইট? সেজন্য অ্যাকচুয়ালি পাচ্ছে না। সো আমরা এটাকে আপাতত কন্ট্রোল H PHP echo get template directory URI slash আমি জাস্ট সবগুলো রিপ্লেস করে ফেললাম। ইমেজ যত জায়গায় আছে সব জায়গায়। এবার যদি দেখি সব ইমেজ পাচ্ছে, এটাও পাচ্ছে, এবার ওকে এটাও পাচ্ছে। সো অ্যাকচুয়ালি মাঝে মধ্যে দেখবেন যে এই মেইন জেএসের কারণে আপনার জেএসগুলো কাজ করছে না। তার কারণটা হচ্ছে এটা, এই $সাইনটা। সো jQuery-তে $সাইনটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, এইখানে jQuery $সাইন হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে, এটা একটা ফাংশন। বাট PHP-তে হচ্ছে $সাইনটা হচ্ছে একটা ভেরিয়েবল মিন করে। সো এটা একটু কমপ্লিট করতে পারে যখন PHP-র সাথে জেএস-এর একসাথে কি হয়, মিক্স আপ হয়। সো তখন একটু কমপ্লিট করে মাঝে মধ্যে। সো সেজন্য অ্যাকচুয়ালি $সাইনটাকে এইভাবে প্রথমে jQuery দিয়ে শুরু করা হয়। তো এই ফাংশনটা তখন অ্যাকচুয়ালি এই ফাংশনটা যেহেতু আছে এটা করার কথা না, বাট এখানে ইমেজ ছিল না দেখে দেখায় নাই। সো এনিওয়ে, তো আমার ইমেজও পাইছে, সবই পাইছে, সব কিছু ঠিক আছে, ওকে ফাইন গ্রেট। এখন আমরা ওয়ার্ডপ্রেসের এই থিমটাকে ওয়ার্ডপ্রেসের জন্য কি করলাম, জাস্ট এখন ভিজুয়ালিটি কইছে, ডাইনামিক্যালি কিছুই নাই, এখানে মেনু নাই,
কোনো কিছু নাই, ঠিক আছে। এখন আমাদের টিমে আমরা কাজ করব, যে আমাদের টিমে মেনু সাপোর্ট দিব। প্রথম কাজ আমরা মেনু সাপোর্ট দিব, মেনু কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং মেনু কীভাবে দেখাইতে হয় সেটা করব। সো ফাংশনস পিএসপিতে এখানে কি ওকে, সো প্রথম কাজ মেনু সাপোর্ট দেওয়া। সো মেনু সাপোর্ট দেওয়ার জন্য এখানে দেখেন যে আমি লিখছিলাম যে থিম ডেভেলপমেন্ট, ওকে, এটা থিম ডেভেলপমেন্টে কি বলছে প্রথমে, যে ফাংশন স্পেসিতে বলছে যে এখানে কি থিম ফিচার, নেভিগেশন মেনু, সাইড বার্স, পোস্ট থাম্বনেলস, এইসব দেওয়া এনাবল করার জন্য আমাদেরকে ফাংশন স্পেস করতে হবে। সো নেভিগেশন মেনুতে যদি যাই, দেখেন এখানে অনেকগুলো ফাংশন আছে যে নেভিগেশন মেনু এনাবল করার জন্য। এটা হচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য, এটা হচ্ছে শো করানোর জন্য। রেজিস্ট্রেশন করার জন্য বলতে ড্যাশবোর্ডের জন্য তৈরি করার অপশনটা এনে দেওয়ার জন্য, আর শো নেভিগেশন মেনু বলতে আউটপুট ফ্রন্ট এন্ডের জন্য, যে এখানে মেনুটা শো হবে, ঠিক আছে। সো আমরা এখানে অ্যাকচুয়ালি দিয়ে দেই, এখান থেকে একটা মেনু আমরা জাস্ট এভাবে দিই আপাতত। দেখেন অ্যাড থিম সাপোর্ট নামে একটা ফাংশন আছে, অ্যাড থিম সাপোর্ট। আমি কিন্তু ওয়ার্ডপ্রেসে যেটা বলছে এখানে নেভিগেশন মেনুর জন্য আমি সেটা করছি না, আমি আপাতত আরেকটা রুলস দেখাচ্ছি যে অ্যাড থিম সাপোর্ট কী জিনিস। অ্যাড থিম সাপোর্ট দেখেন এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এবং এর মধ্যে স্ট্রিংয়ের মাধ্যমে একটা ফিচার দিতে হয়। সো ফিচারগুলো কী কী, অ্যাকচুয়ালি ফিচারগুলো অনেক কিছু হতে পারে, যেমন পোস্ট ফরম্যাটস, মেনুস, তারপর হচ্ছে পোস্ট থাম্বনেলস, তারপর হচ্ছে এই ধরনের অনেকগুলো ফিচার আছে, ঠিক আছে। তো এখন আমি অ্যাড ফিচার দেব হচ্ছে মেনুস, ঠিক আছে। ওকে, আমরা অ্যাকচুয়ালি দেখি মেনুসটা কাজ করে কিনা, এখানে তো দেখাচ্ছে না। ন্যাব মেনুস নাকি নেভিগেশন মেনুস ভুলে গেছি, যাই ওকে। অ্যাকচুয়ালি ফিচার মেনুসের ফিচারটা চেঞ্জ করছে, ফাইন। এই ভার্সনগুলোতে এসে চেঞ্জ হয়েছে, ওকে ফাইন। আমরা অ্যাকচুয়ালি অ্যাড থিম সাপোর্ট মেনুসটা অ্যাকচুয়ালি নাই এখানে, হ্যাঁ, উইজেট আছে, টাইটেল আছে, ফিড লিঙ্কস, মেনুসটা নাই এখন। তো আগে ছিল অ্যাড থিম সাপোর্টের মাধ্যমে মেনুটাকে অ্যাড করে ফেলতে পারতাম। তো অ্যাকচুয়ালি নেভিগেশন মেনুসে যেটা বলছে সেটাই করি আমরা। তারা বলছে যে রেজিস্ট্রেশন করার জন্য 3টা ফাংশন দিছে। একটা ফাংশন হচ্ছে রেজিস্টার ন্যাপ মেনুস, আরেকটা হচ্ছে ন্যাপ মেনু। এখানে খেয়াল রাখবেন একটা প্লুরাল একটা সিঙ্গুলার, ঠিক আছে। আরেকটা হচ্ছে আনরেজিস্টার্ড। সো অ্যাকচুয়ালি আনরেজিস্টার্ড আমরা ইউজ করবো না, কারণ আমাদের তো থিম, আমরা প্লাগিং করছি না। সো আমরা যেটা করবো রেজিস্টার ন্যাপ মেনুস। সো রেজিস্টার ন্যাপ মেনুস এটা একটা ফাংশন, এবং এটা একটা লোকেশন নেয়, এবং এই লোকেশনটা হচ্ছে অ্যারে। সে একটা ভেরিয়েবল নেয়, সেই ভেরিয়েবলটা হচ্ছে একটা অ্যারে। সো আমরা যদি এটাকে কল করি ফাংশন পিএইচপিতে, এখানে আমি কল করলাম ফাংশন পিএইচপি। সো এখানে কি বলছে, এটা লোকেশনস, এটা একটা অ্যারে হবে। সো অ্যারে লেখার সিস্টেমটা হচ্ছে এটা, আমি এর মধ্যে অ্যারে দিলাম। এরপর এখানে আমরা কি দিব, অ্যাকচুয়ালি আমরা লোকেশন তৈরি করব। হ্যাঁ, আমার মেনু, আমার থিমের জন্য লোকেশন তৈরি করবো। সো আমার থিম যদি যাই, আমার থিম এখানে একটা মেনু আছে, আর কোথাও মেনু আছে, আর কোথাও নাই। সো আমাদের লোকেশন হচ্ছে একটাই, যেখানে আমরা থিমটা শো করবো। এটা প্রাইমারি, এটা বলা যায় প্রাইমারি মেনু, তাই না, মেন মেনু বলা যায়, আমাদের মেন মেনু, ওয়েবসাইটের মেন মেনু। তো আমি একটা এর মধ্যে একটা আইডি দিলাম, প্রাইমারি আন্ডারস্কোর মেনু। সো এটার একটা নাম দিলাম প্রাইমারি
প্রাইমারি বানান ঠিক আছে না মেনু। সো এটা হচ্ছে একটা আইডি। অ্যারে তো চেনেন অবশ্যই, রাইট? অ্যারে চেনেন নাকি? আমরা দেখছিলাম অ্যারে কি। লাইক আমি এখানে দেখাই, আমি একটা ভেরিয়েবল নিলাম অ্যারে। আমি অ্যাকচুয়ালি ওল্ডেস্ট সিস্টেম থেকে অ্যারে, এবং অ্যারেতে আমরা হচ্ছে দুইভাবে ডাটা রাখতে পারি। একটা হচ্ছে এভাবে সবগুলা কমা দিয়ে দিয়ে, ঠিক আছে? এবং এটাকে যদি আমি প্রিন্টারের মাধ্যমে দেখি, তাই না? কোথায় কি করছি? অ্যারে আসা নেই কেন? প্রিন্ট আর, আচ্ছা প্রিন্টারের ফাংশনটা চেঞ্জ হয়েছে, ওয়ানটা নেয়। সো এনিওয়ে এই যে অ্যারের ভ্যালুগুলো দেখাচ্ছে, রাইট? সো আমরা অ্যাকচুয়ালি আরেকটা কাজ করি, ইকো, আমি জাস্ট অ্যারের বিষয়টা দেখাচ্ছি আবার করে। ঠিক আছে, এখন 1%। ওকে, এই যে এর ভ্যালুগুলো দেখাচ্ছে, 0-তে আছে 10, 1-এ আছে 20, 2-তে আছে 30, 3-তে আছে 50, 4-এ আছে হচ্ছে কি হ্যালো। সো এটা হচ্ছে একটা অ্যারে, এটা এবং এটা হচ্ছে নর্মাল অ্যারে, হ্যাঁ? কিন্তু আমি যদি চাই যে অ্যাসোসিয়েটিভ অ্যারে, আমি আইডিও দিব, ঠিক আছে? এই যে এরা কি, এটা কি অটোমেটিকলি ডিফাইন্ড আইডি না? 0, 1, 2 ইন্ডেক্সটা অটোমেটিকলি কি হয়েছে, ক্রিয়েট হয়েছে। এখন আমি চাচ্ছি আমি আমার মতো করে আইডি দিব, অ্যাসোসিয়েটিভ অ্যারে বানাবো। সো এখানে এটা হচ্ছে আইডি 1। সো আমি এভাবে মনে করেন যে দিলাম সবগুলোতে। সেম আইডি তো অবশ্য হবে না, জাস্ট 2, 3, 4, 5। ওকে, এবার দেখেন আমার নিজস্ব আইডিগুলো থাকবে, রাইট? 1, 2, 3, 4, 5। সো এখন এই আইডির মাধ্যমে আমি যদি কল করি তাহলে আমাকে এই ভ্যালুটা শো করবে, রাইট? সো সেম এই যে রেজিস্টার ন্যাভেনুস, এটা একটা লোকেশন নেয় এবং বলে দিচ্ছে এটা একটা অ্যারে, এবং অ্যারেটা হবে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, যার মধ্যে একটা আইডি দিব, কি দিব, আর একটা হচ্ছে ভ্যালু দিব। সো এটা হচ্ছে সেই ভ্যালুটা, এটা হচ্ছে কিটা, আইডিটা, ঠিক আছে? সো আমরা তৈরি করলাম প্রাইমারি মেনু এবং একটা ভ্যালু দিলাম প্রাইমারি মেনু। এটা হচ্ছে আমাকে ড্যাশবোর্ডে শো করবে, আর এটা হচ্ছে এর রেফারেন্সে কি করবে, কাজ করবে, বলা যায় এরকম। তো আমরা যদি ড্যাশবোর্ডে যাই, অ্যাপিয়ারেন্স, এখানে দেখবেন মেনুস নামে একটা অপশন চলে আসছে। মেনুসে যদি যাই, এখানে দেখবেন যে আমি একটা নতুন মেনু ক্রিয়েট করলাম, এবং মেনু ক্রিয়েট করার পর দেখছেন এখানে একটা প্রাইমারি মেনু নামে অপশন আসছে। তার মানে আমি যদি এটাতে টিক চিহ্ন দিয়ে এই মেনুটা সেভ করি, তাহলে এটা কোথায় যাবে, এখানে শো করবে, রাইট? এখানে শো করবে। অ্যাকচুয়ালি এখানে শো করার অপশনটা আমরা এখনো বলিনি, আমরা জাস্ট রেজিস্টার করছি। তো আমরা কি করছি, ফাংশনসে হচ্ছে প্রাইমারি মেনু তৈরি করছি। আমরা চাইলে এভাবে তৈরি করতে পারি আরও, যেমন নাম দিলাম হচ্ছে, আমাদের মাঝে মধ্যে থাকে না যে ফুটার মেনু। সো আমি এখানে তৈরি করলাম ফুটার মেনু। সো এই ফুটার মেনু আরেকটা লোকেশন, এখানে সেটা আরেকটা লোকেশন হয়ে আসবে, দেখেন ফুটার মেনু, রাইট? সো আমি যদি ফুটার মেনুতে দেই তাহলে এই মেনুটা ফুটারও চলে যাবে। সো এখন আমরা মনে করেন যে একটা মেনু তৈরি করলাম, এটা হোম স্যাম্পল পেজ প্রাইমারি মেনু, ঠিক আছে? এখন এটা এই জায়গায় আসবে, সেই কাজটা আমাদেরকে করতে হবে। সো এখানে আমরা একটু আগে দেখছিলাম যে ন্যাপ মেনুর জন্য শো করার জন্য কি লাগবে, হ্যাশ ন্যাপ মেনু, ডব্লিউপি ন্যাপ মেনু।
আমি দুটাই কল করছি। সো ডাব্লিউপি ন্যাপ মেনু কি? এটা একটা ফাংশন এবং এই ফাংশনটা একটা অ্যারে নেয় এবং এই অ্যারেটা হচ্ছে এটা, এই অ্যারের প্যারামিটারগুলো হচ্ছে এটা। সো অ্যাকচুয়ালি আমি বলে দিচ্ছি এটা এইভাবে যে আমি যদি যাই কোন জায়গায় আমার মেনুটা, এই জায়গায় হচ্ছে আমার মেনুটা, রাইট? সো আমি এখানে সবগুলো কেটে দিয়ে একটা কাজ করলাম, PHP wp_nap_menu। ওকে, এই ফাংশনটা কি নেই? একটা অ্যারে নেই। আমি এখানে সরাসরি লিখলাম অ্যারে, এবং এখানে বলতে হবে যে এভাবে সেম অ্যাসোসিয়েটিভ অ্যারে, তার আইডিগুলা ওয়ার্ডপ্রেস দিয়ে দিছে আমাকে। আইডি কি হবে? অপশনাল, অ্যারেটা হচ্ছে অপশনাল, বাট আমরা যদি কাস্টম মেনু পাইতে চাই তাহলে অবশ্যই আমাকে অপশনাল রাখলে হবে না, আমাকে দিতে হবে। সো এখানে বলছে অ্যারে অফ ন্যাপ মেনু আর্গুমেন্টস। সো ন্যাপ মেনু আর্গুমেন্টস এখানে অনেকগুলা আইডি আছে। মনে করেন যে মেনু, তারপর যে মেনু ক্লাস, মেনু আইডি, কন্টেনার ক্লাস। সো আমরা এখানে একটা আইডিয়া আছে থিম লোকেশন। থিম লোকেশন কি? আমাদের এখানে আসবে হচ্ছে প্রাইমারি আন্ডারস্কোর, যে লোকেশনটা আমরা তৈরি করছিলাম প্রাইমারি আন্ডারস্কোর মেনু, সেই লোকেশনটা আমরা কি করব? এখানে কল করব থিম লোকেশনের মাধ্যমে। তাহলে কি হবে? এই লোকেশনে যে মেনুটা অ্যাক্টিভ করা থাকবে এই জায়গায়, যেমন এটা এখন দেখবেন সেটা চলে আসবে এখানে, এই যে স্যাম্পল পেজ, এবং এখানে আসছে, বাট স্টাইলটা পাচ্ছে না। তো স্টাইলটা পাচ্ছে না তার কারণটা হচ্ছে এখানে কিছু ক্লাস ছিল, সেগুলো আমরা নিই নাই। কি ক্লাস ছিল একটু দেখে আসি। ইউএল এর সাথে কিছু ক্লাস ছিল, রাইট? এই যে ইউএল এর সাথে কি আছে? ন্যাপবার, তারপর হচ্ছে আরো অনেক কিছু। তো আমরা যদি এইটুকু দেখেন এইটুকু যদি দেখি, সে আমাকে কিছু ক্লাস দিচ্ছে, সে আমাকে একটা মার্কআপ দিচ্ছে, দেখেন একটা ইউএল দিচ্ছে, তার সাথে উপরে হচ্ছে একটা ডিপ দিচ্ছে, রাইট? কিন্তু আমরা যদি আমাদের স্টাইলটা পাইতে চাই, এই ডিপটার দরকার নাই, থাকলেও সমস্যা নেই, বাট আমাদের দরকার নাই। ইউএল এর কি আসবে? একটা ক্লাস আসবে। তো এখানে দেখেন আমি যদি এখানে লিখি এভাবে যে মেনু ক্লাস ন্যাপ, দেখেন ইউএল ক্লাস ন্যাপ যুক্ত হবে এখানে, দেখছেন? ও সরি, মেনু ক্লাস আসছে, কি ব্যাপার? ওকে, নো প্রবলেম। মেনু ক্লাস ইউএল এলিমেন্ট, আচ্ছা, ডিফল্ট ইজ মেনু। এখানে বলা আছে ইউএল এলিমেন্টটা ইউজ হবে, বাট কেন মেনুতে আসছে? সো ফাইন, মেনুতে যেহেতু আসছে কন্টেনারে চলে আসছে। সো আমরা অ্যাকচুয়ালি কন্টেনার ডিফল্টভাবে যেটা ডিপ দেওয়া আছে সেটাকে অ্যাকচুয়ালি নান করে দেই। কন্টেনার ফলস মিনস হচ্ছে অ্যাকচুয়ালি মেনুর ডিপ যেটা আসতেছে, এই যে ডিপ যেটা আসতেছে সেটা চলে যাবে। তো এখন দেখি ডিপ চলে গেছে না, যায়নি। primary menu, container false, menu class, wow. Okay, menu class, আমি করে দেখি। সম্পূর্ণ করে দেখি তারপর। সো মেনু হচ্ছে desired menu accept matching menu plus menu ID
একটা স্ট্রিং। কন্টেইনার বানান ঠিক আছে তো? অ্যাকচুয়ালি এতক্ষণ আমরা যা করেছি এখানে তা দেখাচ্ছিল না। সো তার কারণটা হচ্ছে আমি এটাকে প্রথমে কি ফুটার মেনু দিয়ে সেভ করছিলাম, মানে শেষ পর্যন্ত। সো এরপরে হচ্ছে প্রাইমারি মেনু দিয়ে আর সেভ করা হয় না, ঠিক আছে? সেজন্য হচ্ছে অ্যাকচুয়ালি বিষয়টা, হ্যাঁ, এই জন্য ওখানে চেঞ্জটা হয় নাই, এখানে যায় নাই চেঞ্জটা। সেই নিয়ে আমি প্রাইমারি মেনুতে ক্লিক করে আবার সেভ করলাম। এখন দেখেন মেনুটা আসছে। অ্যাকচুয়ালি মেনুটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে এটা যে আমি যখন এখানে কি করলাম, কন্টেইনার ফলস করে দিয়েছি, সেজন্য কন্টেইনারটা চলে গেছে। আমি এইটুকু বাদ দিয়ে, আচ্ছা এইটুকু বাদ দিই। এখানে দেখেন কি করছি, কন্টেইনার যদি থাকে তাহলে একটা মেনু ডিপ থাকতেছে, ঠিক আছে? এখানে একটা এই যে উপরে একটা মেনু ডিপ আসতেছে, যে আমরা যেই মেনুটা তৈরি করব সেই মেনুর নাম দিয়ে, ঠিক আছে? এখন দেখেন ইউএল এর একটা আইডি আসছে, ক্লাসও আসছে। ইউএল এর ক্লাসগুলো আসছে, এই যে এই ক্লাসটা, মেনু ক্লাসটা হচ্ছে ইউএল এর ক্লাস। আর কন্টেইনারটা যদি আমি না চাই, এই ডিপটা এটাও এক্সট্রা অতিরিক্ত আসতেছে। এটা যদি আমরা না চাই তাহলে আমরা কি করতে পারি, কন্টেইনারকে ফলস করতে পারি। যদি কন্টেইনার ফলস করে দেয় তাহলে এই ডিপটা চলে যাবে, মেনু 1 কন্টেইনার। এটা এমন দেখে মেনু 1 কন্টেইনার চলে গেছে, ঠিক আছে? এখন আমরা চাইলে এটাকে কাজে লাগাইতে পারি। কাজে কীভাবে লাগাইতে পারি সেটা হচ্ছে এইভাবে, যে আমরা এটাকে জাস্ট ডিপ করে দিয়ে, কন্টেইনারকে ডিপ করলাম, কন্টেইনার ক্লাস দিলাম হচ্ছে এই ক্লাসটা, কন্টেইনার আইডি দিলাম হচ্ছে এই আইডিটা, তারপরে এই মার্কআপটুকু আমরা ডিলিট করে দিতে পারি। এটা আমার আর লাগছে না। তাহলে কি হবে, তাহলে আমরা আমাদের কি কোয়েরির মাধ্যমে হচ্ছে কি করতে পারতেছি, ওই ডিপটাকে জেনারেট করতে পারতেছি। সো সেম মার্কআপই থাকবে, ঠিক আছে? এই যে মেন মেনু কলাপস, নেভার কলাপস অলরেডি চলে আসছে, তাই না? আমরা কি করছি, কন্টেইনার ডিপ আর কন্টেইনার ক্লাসে হচ্ছে ওই কলাপস নেভার কলাপসটা দিছি, কন্টেইনার আইডি দিচ্ছে হচ্ছে মেন মেনু। আর এইচটিএমএল মার্কআপ যেটা ছিল সেটা আমরা কি ডিলিট করে দিছি। কিন্তু সেটা যদি থাকতো তাহলে কি হতো, এটা ডাবল হয়ে যেত। দেখেন এইটা, এই যে এখানে মেন মেনু আইডি, এরপরও মেন মেনু আইডি, কলাপস নেভার কলাপস, এরপরও নেভার কলাপস। সো তার মানে কি, ওয়ার্ডপ্রেস একবার জেনারেট করতেছে, আরেকবার হচ্ছে আমার অলরেডি আছে। সো আমি যেটা আছে সেটা অ্যাকচুয়ালি ডিলিট করে দিই। মানে এইটুকু অংশ অন্তত ওয়ার্ডপ্রেসকে বললাম আর কি, হ্যান্ডেল করো। সো ফাইন। সো আমরা নেভিগেশন বার দেখলাম, যে কি হচ্ছে, আমার নেভিগেশন হচ্ছে। আমি এখান থেকে যদি আরও কয়েকটা পেজ অ্যাড করি, সেভ মেনু, সবগুলো একই, ঠিক আছে? ওকে, আমি যদি এখানে ড্রপ ডাউন তৈরি করি এভাবে, তাও ড্রপ ডাউন হয়ে যাবে, ঠিক আছে? বাট আমার স্টাইলটা যদি করার থাকে, তবে স্টাইল করার নাই সেজন্য এভাবে দেখাচ্ছে। বাট যদি স্টাইল করা থাকতো, ঠিক আছে, জাস্ট এইভাবে, তো এইভাবে টেনে এনে দিলেই ড্রপ ডাউন হয়ে যেত। ক্লিয়ার? তো এই থিমের স্টাইলটা করার নাই ড্রপ ডাউনে। এনিওয়ে আমরা এইভাবে রাখলাম। এখন আমরা এটাকে আর একটু কার্যকরী করব, যে আমি পেজে ক্লিক করলে পেজে যাবে। সো ওয়ার্ডপ্রেস থিম হায়ারার্কি নামে একটা, এটা কি হায়ারার্কি নাকি, পানারিংয়ে তো ভুলে গেছি। আচ্ছা আমি একটা দিয়ে দেই, আসলে রংটা বলে দিবি। এই যে থিম হায়ারার্কি, হ্যাঁ আমরা এটা দেখি। এখানে কি বলছে, এটা একটা ওয়ার্ডপ্রেস wp hierarchy.com, এটা
থিম হায়ারার্কি দেওয়া আছে। এই যে আমরা এটা দেখাইছিলাম প্রথম ক্লাসে যে ওয়ার্ডপ্রেস নর্মালি একটা কি মেইন পেজের উপর ডিপেন্ড করে চলে index.php, এবং এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মেইন পেজ, মানে মেইন টেমপ্লেট পেজ, প্রাইমারি টেমপ্লেট। এবং এটার আন্ডারে কিছু থাকে, একটা হচ্ছে আর্কাইভ, সিঙ্গেল পেজ, হোম পেজ মানে home.php, কমেন্টস, তারপর 404 সার্চ, সিঙ্গুলার। সো এখন আমরা মেইন তো আছে, এখন পেজ দেখানোর জন্য আরেকটা page.php-টা তৈরি করব। আমরা page.php-টা তৈরি করব। এখন page.php-টা আগে তৈরি করি, তারপর আমি হেডার ফুটার আলাদা করব। অ্যাকচুয়ালি দেখেন, আমি এই ফাংশনটুকুকে index.php-কে আমি পুরোটা কপি করলাম, বানালাম হচ্ছে page.php, এবং এখানে গিয়ে এটুকু হচ্ছে হেডার, এটা হচ্ছে স্লাইডার। তো স্লাইডার থেকে শুরু করে একদম ফুটারের আগ পর্যন্ত মনে করেন যে এইটুকু আমি ডিলিট করে দিলাম। সো এখানে মনে করেন যে আমার কন্টেন্ট আসবে, রাইট? তো এবার যদি আমি যাই স্যাম্পল পেজে যাই, তাহলে আমার ওই কন্টেন্টটুকু আসবে, রাইট? এই যে হেডারটা আছে, ওই কন্টেন্টটুকু। এখন দেখেন হেডারের মার্কআপটা দুইবার হয়ে গেল না? দুই পেজের জন্য দুইবার হয়ে গেছে, রাইট? এইটুকু মার্কআপ। সো আমরা যেটা করব যে একটা ফাইল তৈরি করব header.php, আর একটা ফাইল তৈরি করব হচ্ছে footer.php। ওকে, সো header.php-তে যেটা থাকবে সেটা হচ্ছে আমার হেডারে যা থাকবে, এখান থেকে শুরু করে একদম সব শুরু। তো আমি লিখলাম header.php, আর footer.php-তে থাকবে হচ্ছে আমার ফুটারে যা যা থাকা দরকার সেগুলো। ওকে, এবার আমি এই হেডার ফুটারকে কল করে দেবো এখানে পেজের মধ্যে। আমি এখানে কল করে দিলাম হচ্ছে গেট ফুটার, এটা একটা ফাংশন। আবার কল করে দিলাম হচ্ছে গেট হেডার, এটাও একটা ফাংশন। এই ফাংশনের কাজে হচ্ছে থিম ডিরেক্টরিতে header.php ফাইলটা আছে কিনা সে সার্চ করবে, যদি থাকে তাহলে সেটাকে ইনক্লুড করবে। সো এই সেম কাজটুকু আমি index.php-তেও করব। এখান থেকে শুরু করে এখন কি আমার ফাইল একটাই, কিন্তু সব জায়গায় কল হয়ে যাচ্ছে। ওকে, সো হোম পেজ ফাইন, স্যাম্পল পেজ ফাইন। ওকে, সো অ্যাকচুয়ালি আমরা ফুটারে আরেকটু জিনিস, আরেকটু কিছু দিয়ে দেই। ওকে, আচ্ছা এটা দিলাম, প্রবলেম। আমি আপাতত এমনিতেই জাস্ট বোঝার সুবিধাতে এটা দিলাম। এটা হচ্ছে আমার ফুটার মনে করেন, ঠিক আছে? সো এরপর হোমে যাই, দেখে আসি যে ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে। সো এখন আমরা পেজ.php-কে করবো কি, পেজ.php-কে ডাইনামিক করবো। ওকে, এখানে হচ্ছে ডাইনামিক্যালি কন্টেন্ট আসবে ড্যাশবোর্ড থেকে, যা যা দিবে, যে পেজে যেটা দিবে সেটা। তো আমি একটা মার্কআপ করে ফেলি, সেটা হচ্ছে পেজ এরিয়া, তার মধ্যে হচ্ছে কন্টেইনার, তার মধ্যে হচ্ছে রো, তার মধ্যে হচ্ছে কলাম 12। এখানে হচ্ছে আমার পেজ ইনার। তো এখানে হচ্ছে আমার কি আসবে, কন্টেন্ট আসবে। সো ওয়ার্ডপ্রেসের কোনো একটা পেজ বা কোনো কিছুকে লুপ করার জন্য, মানে
লুপিং করে বের করে নিয়ে আসার জন্য যে লুপটা ইউজ করা হয় সেটা হচ্ছে এটাই, হোয়াইল লুপ আমরা ইউজ করব। এইভাবে ইউজ করতে পারি, ইফ হ্যাভ পোস্ট। অ্যাকচুয়ালি ব্যাপারটা এইভাবে করা যেতে পারে, যদি এই যে পিএসপি দিয়ে যদি আমরা নর্মালি করতে চাই তাহলে এভাবে হয় যে ইফ হ্যাভ পোস্ট দেন, আর এলস এভাবে লিখি না আমরা, ঠিক আছে, আমরা এভাবে লিখি। তো আমরা এটাকে অ্যাকচুয়ালি ভেঙে লেখা যায়, ভেঙে লেখা যায় এভাবে যে ইফ যদি হয় কোলন, তারপর বাকি সব এখানে লিখবো, দেন এলস, দেন অ্যান্ড ইফ। যদি আমরা এভাবে ভেঙে লিখি তাহলে কি করতে পারবো, আমরা এভাবে করতে পারবো। এভাবে যদি লিখতে চাই তাহলে এভাবে করতে পারবো যে পিএসপি মনে করেন যে আগেরটা এখানে শেষ করে দিলাম, তো এখানে পিএসপি শুরু হবে, আবার এখানে কি পিএসপি শেষ হবে। তো আমি সবগুলো পার্ট আলাদা করে ফেলতে পারবো, পিএসপি শুরু হবে, পিএসপি শেষ, পিএসপি শুরু, পিএসপি শেষ। এটা কেন করলাম, এটা করার কারণটা হচ্ছে আমরা HTML মার্কআপ করব এর মধ্যে, পিএসপির মধ্যে। যদি হয় তাহলে একটা মার্কআপ, যদি না হয় তাহলে আরেক ধরনের মার্কআপ। এই ধরনের কাজের জন্য আমরা কি করলাম, পিএসপিটাকে আলাদা করে ফেললাম, কারণ আমরা জানি যে পিএসপির মধ্যে আমরা কি করতে পারবো না, HTML ট্যাগ ইউজ করতে পারবো না। সো এটুকু আলাদা করে ফেললাম। সো এটুকুর কাজ, যদি সে চেক করবে হ্যাভ পোস্ট, হ্যাভ পোস্ট অ্যাকচুয়ালি এটা একটা ফাংশন। তো আমি নর্মালি পেজ পিএসপি যেটা আছে সেটাতে যাই, দেখেন পেজ টেমপ্লেটসে কি বলছে, পেজ টেমপ্লেটস হচ্ছে এটা। পেজ টেমপ্লেট তৈরি করার জন্য এটা পুরোটা একটু পরে দেখবেন যে পেজ, নর্মাল পেজ কি জিনিস আর কাস্টম টেমপ্লেট কি জিনিস। সো আমরা আগে নর্মাল পেজটাই দেখি অ্যাকচুয়ালি। সো এটা হচ্ছে পেজ সম্পর্কিত যাবতীয় তথ্যগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। টেমপ্লেট ফাইল কীভাবে আলাদাভাবে তৈরি করতে হবে, আবার পেজ পিএসপি কীভাবে কাজ করতে পারে। সো ফাইন। তো এখন আমরা কোয়েরিটা শেষ করি। যদি পোস্ট থাকে, হ্যাভ পোস্ট ফাংশনটা অ্যাকচুয়ালি কি, হ্যাভ পোস্ট এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা ফাংশন। সে আপনাকে শুধুমাত্র একটা ভ্যালুই দিবে, ট্রু অথবা ফলস, ঠিক আছে। অবশ্যই ওয়ার্ডপ্রেসের লুপের মধ্যে হ্যাভ পোস্ট থাকা লাগবে, হ্যাভ পোস্ট আসবেই। তো এইটা আপনারা চাইলে লিখেও রাখতে পারেন। তো হ্যাভ পোস্ট মাস্ট আসবে। যদি পোস্ট থাকে, হ্যাভ পোস্ট, দেন সে আমাকে দেখাবে হ্যালো। মনে করেন যে আমি এখানে দিলাম H1 হ্যালো। যদি না থাকে তাহলে অ্যাকচুয়ালি এই পেজের জন্য যদি না থাকে সেটা দেওয়ার দরকার নেই, কারণ আমার যদি ওই পেজটা নাই থাকে তাহলে আমাকে সে 404 দেখাবে, তাই না। যদি পেজ নাই থাকে তাহলে কি দেখাবে, 404 দেখাবে। সুতরাং এলস দেওয়ার দরকার নেই, ঠিক আছে। যদি থাকে কি দেখাবে সেটাই করলে হবে। মনে করেন আমার এই পেজটা নাই, আমাদের কি আছে এখানে, স্যাম্পল পেজটা আছে, আর কোনো পেজ নাই, রাইট। আমি যদি এখন এখানে আরেকটা উল্টা লিঙ্ক দেই, সে যাবে ওখানে, সে আমাকে ইন্ডেক্স পিএসপিতে নিয়ে আসতেছে। আমি যদি এই পেজটাকে কপি করে আরেকটা ফাইল তৈরি করি, 404.php, 404 not found, এখন দেখেন সে আমার এটা যদি এই পেজ যদি আমি রিফ্রেশ করি 404-এ চলে আসতেছে, দেখছেন। তার মানে যেই পেজটা নাই সেই পেজ সে আমাকে কি দেখাবে, 404 not found পেজটা দেখাবে। তার মানে এই পেজটা দেখাবে 404.php। তো আমরা 404 মনে করেন যে পেজের মতো করে রাখলাম, জাস্ট বড় করে একটা কি এখানে দিলাম হচ্ছে H1 প্লাস হচ্ছে easy danger 404 not found। ওকে, তো 404 not found এখানে শো করতেছে। ওকে, আমি এইভাবে দিলাম আর কি আপাতত, জাস্ট এটা একটা নর্মাল স্টাইল। সো যে পেজটা নাই সে আমাকে 404 পেজে নিয়ে যাবে, আর আমি স্যাম্পল পেজে ক্লিক করলাম, এখন স্যাম্পল পেজ চলে আসবে, তাই না। পেজ পিএসপি আসছে, তো এই যে স্যাম্পল পেজ, এখন এই পেজে আমার কন্টেন্ট আসবে এই জায়গায়। অ্যাকচুয়ালি এখানে হ্যালো আসছে, হ্যালোটা এখানে শো করতেছে না এটার জন্য। তো আমরা যদি দেখি
যে হ্যালো আসছে, ওকে, এই জায়গায় আছে হ্যালো। সো আমরা এখন কি করব, যে অ্যাকচুয়ালি এখানে মেবি সেকশন প্যাডিং নামে একটা ক্লাস আছে, সেটা দিয়ে দিলে একটু প্যাডিং পাইতে পারে। ইয়া, এই যে সো এই জায়গায় আমাদের কন্টেন্ট আসবে। সুতরাং আমি এখানে লিখলাম যে হ্যাভ পোস্ট while, অ্যাকচুয়ালি আমরা লিখব while, লুপ করব while have post, যতক্ষণ পোস্ট থাকবে ততক্ষণ সে কি করবে, আমাকে দা পোস্ট ফাংশনটা রান করে দেখাবে। দা পোস্ট, এই দা পোস্ট ফাংশনের কাজ হচ্ছে কি, ইটারেট করা। অ্যাকচুয়ালি আমি ফাংশন স্পেসিফাইটা কোথায়, হ্যাঁ হ্যাভ পোস্ট, তো হ্যাভ পোস্টের মধ্যে দা পোস্ট ফাংশনের কাজ হচ্ছে, আমি এখানে দেখাই, ইটারেট করা। আমি অ্যাকচুয়ালি লুপ থ্রু, কতবার লুপ হবে সেই বিষয়টা ইয়ে করবে হচ্ছে কি দা পোস্ট ফাংশনটা। ঠিক আছে, আমি এগুলো অফ করে দিই। সো ইটারেট দ্য পোস্ট ইন্ডেক্স ইন দ্য লুপ, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি এই পোস্টটা, এই দ্য পোস্ট ফাংশনের কাজ হচ্ছে, মনে করেন আমার ডাটাবেসে 10টা পোস্ট আছে, ঠিক আছে। সো আমার পেজে বলা আছে, পেজে তো নর্মালি একটা করে শো করবে, যে পেজ যে সেই পোস্ট, তার মানে সে চেক করবে কি আমি কোন পোস্টে আছি বা কোন পেজে আছি, পেজের আইডি কত, সেই আইডির মধ্যে কি পোস্ট আছে, সেই পোস্টটা সে শো করে ওই লুপটাকে ওখানে স্টপ করে দিবে, আবার আমরা যদি বলি যে মনে করেন পোস্টের ক্ষেত্রে আমার 10টা পোস্ট আছে, আমি 5টা পোস্ট শো করব, তো আমি যদি 5টা পোস্টের মাধ্যমে পোস্ট পার পেজ 5 দেই, তাহলে সে কি করবে, দা পোস্টের কাজ হচ্ছে সে 5টা হয়ে গেছে কিনা হিসেবটা রাখবে, হিসেবটা রাখার পর 5টা দেখানো শেষ, দেন সে স্টপ করে দিবে, আমার লুপটাকে স্টপ করে দিবে। সো লুপ হোয়াইল যেটা আছে এখানে আমি যেটা লিখছি হ্যাভ পোস্ট মানে কি ট্রু, কারণ আমরা জানি যে পোস্ট আছে, একটা পোস্ট থাকলেও ট্রু, 10টা থাকলেও ট্রু। সো যতক্ষণ এটা ট্রু ততক্ষণ এই লুপটা চলতে থাকে। এখন এরপরে যদি আমি দা পোস্টটা না দিই, তাহলে এটা কি ইনফিনিট লুপ হয়ে যাবে, চলতে থাকবে। সো দা পোস্টের কাজ হচ্ছে এটাকে চেক করা যে আমি কতবার ইটারেট করতেছি, কতবার লুপ হচ্ছে। সো দা পোস্ট, এরপর আমরা এখানে দেখাতে পারি, সেটা হচ্ছে পিএসপি দা কন্টেন্ট, এটা একটা ফাংশন, ওকে। সো হোয়াইল লুপ যেটা শুরু হয়েছে সেটা এখানে অবশ্যই শেষ হতে হবে, অ্যান্ড হোয়াইল, সো ইফ শুরু হয়েছে শুরুতে একদম, শেষ লাস্টে গিয়ে শেষ, তারপর হোয়াইল লুপ শুরু হয়েছে সেটা ইফের আগেই শেষ, ওকে। এই অবস্থায় যদি দেখি আমরা পেজে, এখন দেখেন আমাকে সেই পেজের কন্টেন্টটা দেখাবে, বুঝছেন, ওই পেজের কন্টেন্ট কোথায় আছে, দেখেন পেজ স্যাম্পল পেজে যে কন্টেন্টটুকু ছিল সেই পেজের কন্টেন্টটুকু শো করছে, ওকে। আমি যদি এখন একটা পেজ তৈরি করি, অ্যাড নিউ, দিলাম হচ্ছে টিউটোরিয়াল পেজ, আমি কিছু কন্টেন্ট নিয়ে আসি এখান থেকে, ওকে। আর মেনুতে গিয়ে ওই পেজটাকে আমি লিঙ্ক করে দিলাম, অ্যাপিয়ারেন্স, মেনুস, সেখানে স্যাম্পল পেজ অনেকগুলো আছে, সেই স্যাম্পল পেজগুলো রিমুভ করে দেই একটা রেখে, আর বাকিটাতে টিউটোরিয়াল পেজটা আমি তৈরি করে দিয়ে দিলাম, হ্যাঁ, সেভ। এবার যদি আমি যাই স্যাম্পল পেজ, দেখেন এটা মেনু আপডেট হয়ে গেছে, হোম টিউটোরিয়াল স্যাম্পল পেজ, টিউটোরিয়াল পেজে গেলে আমার টিউটোরিয়ালে যা দেওয়া ছিল ওই পেজে যেটা ছিল সেটাই আসতেছে, রাইট। সো এই হচ্ছে পেজ। এবং আমি যদি এটা না দিতাম, অ্যাকচুয়ালি এইটুকু, ও তাহলে কি দেখেন এটা লুপ লোড হচ্ছে, তো হচ্ছে অ্যাকচুয়ালি এটা কি হয়ে গেছে বলা যায়, মানে আর কিছু শো করবে না এরকম,
সে ইনফিনিট লুপের মধ্যে পড়ে গেছে। থাক, আমরা তাকে বিরক্ত না করি, ঠিক আছে? সে লোড হতে থাকবে। সো ফাইন, এটা হচ্ছে আমাদের পেজ। কি করলাম আমরা আজকে একটু রিক্যাপ করি, তারপর আবার নতুন কিছুতে যাব। এর আগে না, আমরা কি করছি স্টেপ বাই স্টেপ ফলো করেন। প্রথমে করছি হচ্ছে আমরা থিম তৈরি, একটা ফোল্ডার তৈরি করছি। দেন আমরা বলেছি যে একটা ওয়ার্ডপ্রেস থিম হওয়ার জন্য দুইটা ফাইল থাকা বাধ্যতামূলক, এটা হচ্ছে style.css আর index.php। এই দুইটা মিনিমাম ফাইল যদি না থাকে তাহলে আমার একটা থিম অ্যাপিয়ারেন্সে শো করবে না। কোথায় শো করবে না? এই যে ড্যাশবোর্ডে অ্যাপিয়ারেন্সে এখানে আমার ওই থিমটা শোই করবে না। সো style.css থাকা লাগবে, কি লাগবে, আর হচ্ছে index.php লাগবে। সো style.css এর মধ্যে আমরা কিছু ইনফরমেশন দিয়েছি, থিম নেম, অথর ইউআরআই, থিম ইউআরআই, এইসব ইনফরমেশন যদি দেয় তাহলে আমাকে এখানে ব্যাপারটা একটু সুন্দর করে দেখাবে। সো এখানে একটা ইমেজও দিতে পারি। এই যে ইমেজটা হচ্ছে জাস্ট স্ক্রিনশট ডট পিএনজি নামে একটা ইমেজ আমাদের ফোল্ডারে রেখে দিলেই হবে, সে অটোমেটিকলি এখানে চলে আসবে আমাদের থিম ফোল্ডারে। এভাবে মনে করুন যে আমি একটা ইমেজ নিলাম, একটা মোটামুটি সাইজের ইমেজ মনে করেন এইটা, ঠিক আছে? এমনি নিলাম। তো agami.php themes agami, এখানে আমি সেই ফাইলটা দিলাম, এটার নাম দিলাম হচ্ছে screenshot.png, আমি .png দিলাম। এখন দেখেন রিফ্রেশ করলাম, অটোমেটিকলি চলে আসছে, রাইট? সো এটা লাগবে না। সো screenshot.png নামে যে ফাইলটা আমি দেবো সেই ফাইলটা অটোমেটিকলি এখানে চলে আসবে, বাট তার একটা নির্দিষ্ট সাইজ আছে, সেই সাইজটা আমরা কোথা থেকে শিখবো? গুগল থেকে। সো ফাইন, এখন আমরা কি করছি? index.php, style.css, screenshot.png, ওকে? এরপর আমরা যেটা করছি, আমার index.php এর মধ্যে যতগুলো ফাইল লোকালি কল করার ছিল আমাদের HTML যখন করছিলাম, সেই ফাইলগুলোকে ডাইনামিক করছি। সেই ফাইলগুলোকে ডাইনামিক করার জন্য কি করছি, আমরা একটা ফাইল তৈরি করছি functions.php। functions.php এর মাধ্যমে আমরা এখানে অবশ্যই আবার বলছি ফাংশনস, এসটা যদি না থাকে তাহলে কাজ করবে না, অবশ্যই এসটা থাকা লাগবে, ফাংশনস হইতে হবে, প্লুরাল হইতে হবে। সো functions.php, এখানে আমরা একটা ফাংশন লিখেছি আগামী থিম ফাইলস নামে, এবং এই ফাংশনের মধ্যে আমরা আরও অনেকগুলো ফাংশন, ওয়ার্ডপ্রেসের ফাংশন আমরা কি করছি? কল করছি। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাংশন, ওই ফাংশনটা হচ্ছে আমাদের ফাংশন যেটা আমরা তৈরি করছি, ফাংশন কিওয়ার্ড দিয়ে যেটা তৈরি করছি, আর এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাংশন। এবং এই ফাংশন মানে এই প্রত্যেকটা স্ক্রিপ্টগুলোকে, স্টাইলগুলোকে আমরা একসাথে একটা ফাংশনই কল করছি, একটা ফাংশনের মধ্যে নিছি। অ্যাকচুয়ালি ফাংশন কি জিনিস? ফাংশন হচ্ছে একটা কোড ব্লক। এখানে অনেকগুলো লাইনের কোড থাকতে পারে। এখন প্রত্যেকটা লাইন যদি আমার কোনো একটা কাজের জন্য লাগে একবারে, তাহলে আমি এখানে যে ফাংশন নামটা দিচ্ছি সেটাকে যদি একবার কল করি তাহলে সে এই সবটাকে একবার করে কি করবে? কল করবে, তাই না? সো সেজন্য আমি কি করছি, একটা ফাংশন তৈরি করছি, এবং তার মধ্যে আমার যতগুলো লাইন মানে কোড দরকার, যতগুলো ফাইল দরকার সবগুলোকেই ফাংশনের মাধ্যমে এনকিউ করছি। তারপর ওই ফাইলটাকে একবার কি করছি, আমি অ্যাকশনের মাধ্যমে একবার ওয়ার্ডপ্রেসের কোডের সাথে ইনক্লুড করে দিচ্ছি যে wp-enqueue স্ক্রিপ্ট। এখন এই wp-enqueue স্ক্রিপ্ট আবার দুইটা জায়গায় যাবে, একটা হচ্ছে wp head, একটা হচ্ছে wp footer। wp head এবং wp footer হচ্ছে হুক, ঠিক আছে? এগুলো এক একটা হুক, অ্যাকচুয়ালি এই ধরনের অনেকগুলো হুক আছে। সো এটাও একটা হুক, wp-enqueue স্ক্রিপ্টস। সো অ্যাড অ্যাকশন, অ্যাকচুয়ালি এটা একটা হুক রেফারেন্স, অ্যাকশন রেফারেন্স। সো একটা হুকের মধ্যে আমার আরেকটা ফাংশনকে কি করে? ইনক্লুড করে দেয়, মানে সো কাজ হচ্ছে অ্যাকচুয়ালি আমার ফাংশনস পিএইচপি তো কোনো ফাইলের সাথে লিঙ্ক আপ করা নাই, index.php বা অন্যান্য ফাইল। সো ওয়ার্ডপ্রেস বুঝে নিচ্ছে যে আমার থিম ফোল্ডারে যদি কোনো functions.php নামে কোনো একটা ফাইল যদি পায়, তাহলে সে
তার কোর ফাইল রান করার পর ওই ফাংশন স্পেসিফিককে রিড করবে। ওই ফাংশন স্পেসিফিকের মধ্যে যদি এমন কিছু থাকে যেটা তার কোর ফাইলকে চেঞ্জ করতেছে, তাহলে সে আমার ফাংশনগুলোকে নিয়ে কাজ করবে। তো এখন এই ফাংশনটাকে আমি আমার ওয়ার্ডপ্রেস ফাংশন স্পেসিফিকের মাধ্যমে অ্যাড অ্যাকশনের মাধ্যমে রান করছি। এরপর ডাব্লিউপি হ্যাড এবং ডাব্লিউপি ফুটারের মাধ্যমে এগুলোকে কি করছি, হুক আপ করছি। আমরা দরজার মধ্যে যেটা দেখি আর কি, হ্যাঁ, এটা একটা দরজা আছে, এটা একটা দেওয়ালের কি বলে সকেট টাইপের কি বলে এটা, এগুলো আছে। সো এখানে কি করছি, আমরা একটা হুক দিয়ে লিঙ্ক আপ করছি, ঠিক আছে। এটার মধ্যে কোনো ফাংশন, কোনো কাজ নাই। সে একটা হুকের মাধ্যমে কি হচ্ছে, এই স্ক্রিপ্টগুলো যাচ্ছে, স্টাইলগুলো হেডে যাচ্ছে, স্ক্রিপ্টগুলো ফুটারে যাচ্ছে, ঠিক আছে। তাও অপশন দিয়ে দিচ্ছে আমি এই স্ক্রিপ্টগুলো ফুটারে চাই নাকি হেডারে চাই, ঠিক আছে। সো এখানে বলা আছে। সো এরপর যেটা করছি, আমরা সব কিছু কমপ্লিট করার পর আমরা আবার করছি হচ্ছে index.php-তে এসে আমাদের যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজের আগে টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই এই ফাংশনটাকে কল করছি যাতে ইমেজগুলো আপাতত দেখায়। এটা কিন্তু ডাইনামিক হয়ে যায় না, এটা যাতে আপাতত দেখায়। এরপর আমরা যেটা করছি যে একটা নেভিগেশন মেনু তৈরি করছি। একটা অ্যাকচুয়ালি মেনুস আমাদের থিমে মেনু ফাংশনটা মেনু সাপোর্ট দিয়েছে, অ্যাকচুয়ালি মেনু সাপোর্ট প্রথমেই আমরা অ্যাকচুয়ালি পেজটা দেখে বুঝছি। তার কারণটা হচ্ছে মেনুটা যদি ঠিক থাকে তাহলে আমরা বাকিগুলো করতে আমাদের ভালো লাগবে। সো প্রথমে আমরা মেনু সাপোর্ট দিয়েছি। মেনু সাপোর্ট করার জন্য এখানে বলে দিয়েছে যে ফাংশন রেফারেন্সের মধ্যে থিম ডেভেলপমেন্ট, রাইট। সো থিম ডেভেলপমেন্টে বলছে ফাংশনস ফাইলে অ্যাকচুয়ালি আমরা কি করব সেটা। তো ফাংশনস ফাইলে থিম ডেভেলপমেন্টে বলছে যে ফাংশন ফাইলে হচ্ছে আমরা বিভিন্ন থিমের ফিচারগুলো এনাবল করব। তো তার মধ্যে একটা ফিচার ছিল, সেটা হচ্ছে নেভিগেশন মেনুস। তো নেভিগেশন মেনুসের মধ্যে এখানে বলছে ফাংশন রেফারেন্স, রেজিস্টার নেভিগেশন মেনু এগুলো, আর শো নেভিগেশন মেনুগুলো হচ্ছে ওগুলো। সো অ্যাকচুয়ালি এটা এবং এটা হচ্ছে আমার ড্যাশবোর্ডের জন্য রেজিস্ট্রেশন করা, আর ওটা হচ্ছে আউটপুট দেখানো, ঠিক আছে। সো আমরা ড্যাশবোর্ড থেকে মেনু তৈরি করতে পারলেই তো আউটপুট দেখাইতে পারবো, তাই না। তো সেজন্য প্রথমে আগে আমরা ড্যাশবোর্ডে মেনু তৈরি করার অপশনটা ক্রিয়েট করছি রেজিস্টার ন্যাব মেনুস এই ফাংশনের মাধ্যমে। এই ফাংশনের মাধ্যমে আমরা কি করছি, একটা লোকেশন তৈরি করছি, দুইটা লোকেশন তৈরি করছি আমরা, প্রাইমারি মেনু এবং ফুটার মেনু। এই লোকেশনটা কোথায় আসতেছে, এই একটা ফাংশন যখন তৈরি করব তখনই অ্যাকচুয়ালি আমাদের মেনু সাপোর্ট হয়ে যাবে। আমরা লোকেশন তৈরি করলেই তো মেনু সাপোর্ট পেয়ে যাব। তো আমরা তখনই মেনু সাপোর্ট পেয়ে গেছি, এই যে। এবং এখানে দুইটা লোকেশন তৈরি করা হয়েছে, থিম লোকেশন, প্রাইমারি মেনু, আর একটা হচ্ছে ফুটার মেনু। এখন আমরা এখানে চাইলে অনেকগুলো মেনু তৈরি করতে পারি, ক্রিয়েট নিউ মেনু, ক্রিয়েট এ নিউ মেনু, ক্রিয়েট এ নিউ মেনু। এভাবে মনে করেন আমার একটা মেনু প্রাইমারিতে আছে, আর একটা মেনু তৈরি করলাম যেটা হচ্ছে ফুটারের জন্য। সো ওকে, ফুটার মেনু, এবং ফুটার মেনুতে মনে করেন যে শুধু স্যাম্পল পেজটা কল করা আছে, ওকে ব্যাস। এখন এটা অবশ্য থিমে কোথাও শো করানো নাই ফুটার মেনুটা, সো আমরা কি করতে হবে, ফুটার মেনুটা শো করাতে হবে। সো ফাইন, এখন আমরা কি করছি, দুইটা মেনু তৈরি করছি, বা দুইটা মেনুর লোকেশন আপাতত দেখাইছি আর কি। এখানে দুইটা মেনুতে আমরা কি করতে পারি, চেঞ্জ করার জন্য এখানে এখন প্রথম মেনুটাতে আসছি, এটাতে গেলে আবার সেকেন্ড মেনু। সো আমরা প্রথম মেনুতে আসি। প্রথম মেনুটা আমরা কি করছি, প্রাইমারি মেনুতে লোকেশন দিয়ে সেভ করছি, এবং সেই প্রাইমারি মেনু লোকেশন হচ্ছে কোথায়, এই জায়গায়। এটা হচ্ছে আমার প্রাইমারি মেনু, ঠিক আছে। সো আমরা ফাংশনের মাধ্যমে থিম মেনু রেজিস্ট্রেশন করছি। এরপর করছে হচ্ছে যেখানে আমার মেনুটা ছিল সেখানে গিয়ে ডাব্লিউপি ন্যাব মেনু ফাংশনের মাধ্যমে, ডাব্লিউপি ন্যাব মেনু বলতে যেটার মাধ্যমে শো করানো হয়, এখানে লেখা আছে ডাব্লিউপি ন্যাব মেনু, আর একটা হচ্ছে হ্যাশ ন্যাব মেনু। আমরা অ্যাকচুয়ালি মেনু ফাংশনের নামগুলো দেখেই বুঝতে পারছি কোন ফাংশন কী কাজ করে। হ্যাশ ন্যাব মেনু বলতে কি মেনু আছে কি না সেটা চেক করবে, তাই না। আমরা যদি এটা দেখি, দেখেন সে কী বলবে, সে ট্রু আর ফলস আপনাকে মেবি দিবে। রিটার্ন করবে হচ্ছে ট্রু যদি রেজিস্টার লোকেশন হ্যাজ এ মেনু অ্যাসাইন। যদি আমরা যে লোকেশনটা তৈরি করছি এখানে, এটাতে যদি কোনো একটা মেনু অ্যাসাইন করা থাকে, মানে টিক চিহ্ন দেওয়া থাকে, তাহলে সে আমাকে ট্রু দেখাবে। যদি না থাকে, এভাবে থাকে, তাহলে ফলস দেখাবে। সো এই ফাংশনের কাজ হচ্ছে চেক করা। তো আমরা চাইলে এখানে চেক করতে পারি,
তাই না? এটা মেনু শো করানোর আগে আমরা একটু চেক করে নিতে পারি, তাহলে কি হবে, আমাদের ডিফল্ট কোনো মেনু শো করবে না আমাদের। ঠিক আছে, ওকে ফাইন। সো আমরা একটু দেখলাম যে ডাব্লিউপি ন্যাপ মেনুর মাধ্যমে আমরা হচ্ছে কি সেই মেনুটাকে কি করছি, এখানে তৈরি করছি, এরপর যেটা করছি, এরপর আমরা কি করছি, একটা পেজ পিএসপি তৈরি করছি যে আমার মেনুটা কাজ করছে এটা দেখার জন্য আমরা কি করছি, একটা পেজ পিএসপি তৈরি করছি। এবং ওয়ার্ডপ্রেসের হায়ারার্কি অনুযায়ী পেজ পিএসপি হচ্ছে পেজ শো করার জন্য। আমরা ড্যাশবোর্ড থেকে যেসব পেজ তৈরি করব, ড্যাশবোর্ড থেকে এখান থেকে যেসব পেজ তৈরি করব, সেই সব পেজ দেখানোর জন্য, লুপ করে দেখানোর জন্য, বা কি হয়, সেই সব পেজ দেখানোর জন্য অ্যাকচুয়ালি কি হয়, পেজ ডট পিএসপি নামে একটা ফাইল ওয়ার্ডপ্রেস দিয়ে দিয়েছে। সেটা দিলেই আমরা কি করব, পেজটা ডাইনামিক করে ফেলতে পারবো। সো ফাইন, আমরা পেজটা ডাইনামিক করলাম। এরপর আমরা অ্যাকচুয়ালি বুল লিঙ্কে আছি, এটা একটু অ্যাকচুয়ালি দেখার জন্য 404 পিএসপি তৈরি করছি। 404 পিএসপি ফাইল, আপনারা যেমন বিভিন্ন ওয়েবসাইটে দেখেন যে লিঙ্কটা না থাকলে 404 নট ফাউন্ড দেখায়। সো অ্যাকচুয়ালি এটা স্টাইল করে দিতে হয় 404.php নাম দিয়ে, বা বিভিন্ন সার্ভারে বিভিন্ন ধরনের নেই, বাট এই ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে 404.php নামে দিতে হবে। সো এটা হচ্ছে আপনার এরর পেজ। সো এই এরর পেজ আপনি আপনার ইউজারের সুবিধা মতো কিছু ডিজাইন করে দিতে পারেন যে এরকম যে এখানে 404 নট ফাউন্ড কিছু দেখাবে, তারপর সাইড বারে লিখে দিতে পারেন যে আপনি যদি অন্য কিছু চান তাহলে এইগুলোতে যেতে পারেন, আমাদের ওয়েবসাইটে এগুলো আছে। ঠিক আছে, তো এই ধরনের কাজ। সো 404 গেল। এরপর আমরা করছি কি, পেজ পিএসপি এবং 404 যখন তৈরি করছি তখন দেখলাম যে আমাদের কিছু জিনিস রিপিট হচ্ছে, হেডার ফুটার এগুলো রিপিট হচ্ছে, তাই না? তো হেডার ফুটার যেগুলো রিপিট হচ্ছিল সেগুলো কি করছি, আমরা আলাদা করে দিচ্ছি, একটা হেডার ডট পিএসপি ফাইল দিয়ে, আরটা হচ্ছে ফুটার ডট পিএসপি ফাইল। ক্লিয়ার? হেডারগুলা যেইটুকু অংশ হেডার, সেইটুকু অংশ আমাদের হেডার পিএসপিতে আছে, যেগুলো অংশ ফুটারে আছে সেগুলো সব ফুটার ডট পিএসপিতে আছে। এরপর আমরা পেজ পিএসপিতে ফুটারটাকে কল করছি, হেডারটাকে কল করছি, 404ও ফুটারটাকে কল করছি, হেডারটাকে কল করছি, আবার ইন্ডেক্স পিএসপিতেও হেডারটাকে কল করছি, ফুটারটাকে কল করছি। এখন সব পেজেই কি আছে, হেডারও আছে, ফুটারও আছে। এখন আমি যদি একটা পেজে চেঞ্জ করি বা একটা হেডার ডট পিএসপিতে যদি চেঞ্জ করি, সব পেজে চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? সো এটা আমরা আজকে আর কি দেখতে পারি। আপনাদের কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? বুঝি না। এই যে স্টাইল, হ্যাঁ, যেটা সিএসএস আমরা স্টেবলে করছি সেটাই পাবো। হ্যাঁ, এটাও ইউএলএলআই। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ইউএলএলআই গুলোকে জেনারেট করতেছে, পিএসপি দিয়ে তো জেনারেট করা যাবে, তাই না? আমি একটা ইউএল তৈরি করলাম, আমি নাই, ওয়ার্ডপ্রেসের মার্কআপে আছে, ওয়ার্ডপ্রেসের ওয়েব ফাংশনে বলা আছে সে ইউএলএলআই তৈরি করবে। ঠিক আছে, মানে আমি আমার পিএসপি দিয়ে বলে দিলাম, অ্যাকচুয়ালি ব্যাপারটাকে ডাইনামিক করছি, মার্কআপ নিচ্ছি শুধুমাত্র একটা এলআই। সো আমি যতগুলা ইউএল এখানে, যতগুলো মেনু এখানে তৈরি অ্যাড করব, সে ততগুলো এলআই তৈরি করবে, এর বেশি তৈরি করবে না। আমি যদি একটা অ্যাড করি তাহলে একটাই এলআই আসবে, আমি যদি 10টা করি তাহলে 10টা আসবে। ঠিক আছে, ডাইনামিক, ব্যাপারটা হচ্ছে ডাইনামিক। সো সবসময় আমি কি এস্টিমেল করলে কি হতো, 10টা এলআই আমাকে তৈরি করতে হতো। এখন এটাকে ডাইনামিক বিষয়টা হচ্ছে এরকম যে আমি একটা এলআই করব, কন্টেন্ট চেঞ্জ হয়ে সে আমাকে 10টা এলআই দিয়ে দিবে, এরকম ব্যাপার, এরকম বিষয়। সো এখানে আমরা 3টা করছি, সে আমাকে 3টা এলআই দিচ্ছে, দেখেন, এলআই এলআই এলআই। ঠিক আছে, স্টাইল আমাদের কিছু করার দরকার নেই, আমরা যদি এসটিএমএল করার সময় স্টাইল প্রপারলি করে আসি তাহলে এখানে সব কিছু প্রপারলি পেয়ে যাবে। এখন দেখেন, আমি যদি এলআইতে ক্লাস দিয়ে দিতাম আমার এসটিএমএল-এ, তাহলে কিন্তু এখানে এসে আমি ক্লাসটা পাইতাম না। যেমন আমরা এখানে একটা স্টাইল দেওয়া ছিল, অ্যাক্টিভ নামে একটা ক্লাস ছিল, মনে আছে? কিন্তু এখানে অ্যাক্টিভ নামে কোনো ক্লাস নাই। সো অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ক্লাসটা কীভাবে পাইতে পারি আমরা? এখানে
ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে অ্যাক্টিভ পেজের মধ্যে আলাদা একটা ক্লাস থাকে, কারেন্ট পেজ আইটেম। দেখেন আমি এখন হোম পেজে আসছি এবং হোম পেজের এলাইতে দেখেন কারেন্ট পেজ আইটেম, কারেন্ট মেনু আইটেম, এগুলো কিন্তু আর কোনো এলাইতে নাই। দেখছেন এই দুইটা ক্লাস আর কোনো এলাইতে নাই, এই দুইটা এলাইতে নাই। এখন আমি যদি টিউটোরিয়াল পেজে যাই তাহলে এটাতে চলে আসবে। দেখেন টিউটোরিয়াল পেজ, দেখছেন টিউটোরিয়াল পেজে চলে আসছে কারেন্ট মেনু আইটেম, কারেন্ট পেজ আইটেম। ক্লিয়ার? তার মানে এই দুইটা ক্লাস নিয়েও আমি স্টাইলটা দিয়ে দিলে কি হবে, আমার কারেন্ট পেজকে আর ডাইনামিক করার চিন্তা ভাবনা আমার মাথায় থাকতে হবে না। আমি যে পেজে ইউজার যে পেজে যাবে সেই পেজের কালারটা অটোমেটিকলি আলাদা থাকবে। তো ওয়ার্ডপ্রেস এগুলো জেনারেট করে। এখানে এই এতগুলো ক্লাস দেখে ভয় পাওয়ার কিছু নেই, ওয়ার্ডপ্রেস এইসবে কিছুই দেয় না, কোনো স্টাইলই দেয় না। জাস্ট আমাদেরকে ওয়ার্ডপ্রেস তাদের যে করে দিয়ে বা তাদের কিছু বোঝার জন্য জাস্ট এগুলো করছে, ফাইন। এবং প্রত্যেকটা মেনুর একটা একটা আইডি দিচ্ছে, মেনু আইটেম 6, মেনু আইটেম 12, মেনু আইটেম 9, মেনু আইটেম 1, I don't know, maybe এগুলা তাদের মেনুর যে পেজগুলো তৈরি করছি সেই পেজগুলোর আইডিয়া অনুযায়ী আসতেছে। আমরা একটু চেক করতে পারি। এরপর যদি দেখি পেজ 10 এটা তো 12, পেজ 2 এটা 9, তার মানে আইডিয়া অনুযায়ী আসে নেই। ওকে ফাইন। সো এখানে দেখেন এগুলো পেজগুলো হচ্ছে অ্যাকচুয়ালি একটা আইডি আছে, পেজের আইডি। সবগুলো পেজ পিতেই আসতেছে, কিন্তু শুধুমাত্র আইডিটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? সো এই আইডি থেকে কী করতেছে, ডাটাবেজে গিয়ে এই আইডিতে কত কি কন্টেন্ট আছে সেটা বের করে আমাকে এখানে নিয়ে এসে দিচ্ছে। সো ফাইন, এটাকে আমরা অ্যাকচুয়ালি সুন্দর করে দেখতে, হ্যাঁ এটা অটোমেটিক ক্রিয়েট হবে না, এটা সেট করতে হবে না। এটা হচ্ছে আপনি যখন একটা পেজ ক্রিয়েট করবেন, সে তার ডাটাবেজে গিয়ে লাস্ট আইটেমটা যত আইডি আছে এরপরে আইডিটা তৈরি করবে আপনার জন্য। এটা ডাটাবেজ মাইস্কুয়েলের কাজ, ঠিক আছে?